বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো সবাইকে রমজানের শেষ দশকের শুভেচ্ছা। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমরা সবাই রমজান পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে নাজাত নাজাতের শেষ দশকের উসিলার জন্য আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। বিশেষ করে আমরা এখন যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমরা সবাই আছি, যেটা হচ্ছে যে কোভিড-19 জন্য আমরা যে সবাই যে দুঃখ দুর্দশার মধ্যে আমরা বসবাস করছি, আমি সবার কথা বলছি, আমরা সবাই আসলে অনেক কষ্টে আছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। তো যাই হোক, আমি আজকে অন করি। প্রথমে আমি আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক আমি দেখতে পাচ্ছি, স্যার আমাকে সম্ভবত স্যার আসসালামু আলাইকুম স্যার। উনি আমার সরাসরি শিক্ষক ডক্টর শাহরিয়ার ফয়সাল স্যার। আশা করি স্যার ভালো আছেন। আরও পাশাপাশি যারা সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু। আমি সবার সালামের উত্তর আমি দিচ্ছি, যারা পরও সালাম দেবে তাদের সবার উত্তর আমি দিচ্ছি। তো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আমি ক্লাস শুরু করার আগে 1-2 মিনিট একটা কথা বলি। আমাকে যখন আমি এই তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য আমি মানে নিজে থেকে যখন আমি ইন্টারেস্টেড ফিল করেছিলাম, আমাকে চ্যাপ্টার হিসেবে যখন দেওয়া হয়েছিল কমপ্লিট ডেঞ্চার। তো কমপ্লিট ডেঞ্চার যেটা ছিল, আমাকে বলা হয়েছিল যে কিছু কিছু মানে টপিক্স পড়ানোর জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তোমরা চুজ করেছো যে কমপ্লিট ডেঞ্চার আমাকে বলার জন্য। কমপ্লিট ডেঞ্চার এটা অনেক বড় একটা সাবজেক্ট, তাই না? প্রস্থেটিক্সে এটা একটা মানে এটার অংশটাই খুব বেশি। তো এখন এই চ্যাপ্টার এই সাবজেক্টটাকে এটাকে ছোট করে নিয়ে আসা, বা এটাকে তোমাদের সামনে প্রেজেন্স করার জন্য এই কয়েকটা ক্লাস কিন্তু আসলে আমরা চেষ্টা করি, আমরা প্রত্যেকটা শিক্ষক। বিশেষ করে আমি খুবই গর্বিত যে আমি এখানে এই অ্যাক্সিস ডেন্টাল স্কুল এখানে এসে আমি ওনাদের ক্লাস থেকে, অন্য টিচারদের ক্লাস থেকে শুরু করছে। বিশেষ করে ডক্টর সালাউদ্দিন আল আজাদ স্যারের ক্লাস আমি দেখছি, ডক্টর আবুল কালাম আজাদ স্যারের ক্লাস দেখছি, নুরুল হক স্যারের ক্লাস দেখছি। আমি ইমপ্রেসড হচ্ছি, ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। তো প্রস্থেডন্টিক্সে যে ক্লাস হচ্ছে সেখানে আমি দেখেছি যে ডক্টর সালাউদ্দিন আল আজাদ উনি খুব সুন্দরভাবে তোমাদের ক্লাস নিচ্ছেন, এত সুন্দর করে বোঝাচ্ছেন। অনেকগুলি চ্যাপ্টার, অনেকগুলি টপিক্স উনি পড়িয়েছেন। উনি ভার্টিক্যাল সম্ভবত মেক্সিলোম্যান্ডিবুলার রিলেশনশিপ উনি পড়িয়েছেন। দ্যাট মিনস ভার্টিক্যাল হাইট মেজারমেন্ট, এই চ্যাপ্টারটা পড়িয়েছেন, টি সিলেকশন পড়িয়েছেন। তো এগুলি পড়ার কারণে আমার মনে হয় যে আসলে আমারও একটু এগোতে এখন সুবিধা হবে, আমাকে আর এত বেশি স্ট্রেস নিতে হচ্ছে না, কারণ তোমরা নিশ্চয়ই চ্যাপ্টারগুলি খুব ভালো করে পড়েছো। তো আমিও ইনশাল্লাহ আশা করি যে আমি গত 2টা ক্লাসে তোমাদেরকে একদম ইনিশিয়াল থেকে শুরু করেছিলাম, কমপ্লিট ডেঞ্চারের ডেফিনেশন থেকে স্টার্ট করে, তারপর হচ্ছে যে আমি ওভারঅল তোমাদের যে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস ছিল সেগুলি নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে খুব সুন্দরভাবে ডিসকাস করেছি। তো আশা করি যে তোমরা কিছু লার্ন করতে পেরেছো। আর একটা কথা হচ্ছে যে দেখো, তোমরা এখানে অনেক ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী যারা আছো, প্রতিটা ইনস্টিটিউটে আমাদের অত্যন্ত গুণীজন এবং অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষকরা তোমাদের শিক্ষাদানের জন্য নিয়োজিত আছেন। আমাদের আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন করেছি, বিশেষ করে আমাদের প্রস্থেডন্টিক সাবজেক্টের উপরে, ওভারঅল যখন আমরা আসলে এই ধরনের আন্ডার গ্রাজুয়েশনে পড়াতে যাই, আমরা কিন্তু ওভারঅল আমাদের যে মেথোডোলজি থাকে, যেটা প্রত্যেকের নিজস্ব একটা পড়ানোর স্টাইল থাকে, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমরা কিন্তু কোর্স কারিকুলামটাকে মেনলি ফলো করি। দ্যাট মিনস কোর্স কারিকুলামে যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে ঠিক সেগুলিকে আমরা হাইলাইট করি, সেইভাবেই আমরা কিন্তু পড়ানোর চেষ্টা করি। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় বইটাকে বেশি প্রাধান্য দিই, ঠিক আছে? আমরা বইকে প্রাধান্য দিই, আমরা বলি যে বইটা পড়ার জন্য, কারণ বইটা পড়লে আলটিমেটলি পরবর্তীতে তুমিও হয়তো আমাদের মতো একসময়, আমরাও যেরকম পোস্ট গ্রাজুয়েশন করেছি, তোমারও হয়তো একসময় সেই অবস্থাটা তৈরি হবে। এটা বই পড়ার উপরে অনেক বেশি জোর দিয়ে থাকি। তো আমি যখন এখানে ক্লাস নিতে গিয়ে কিন্তু আমি যেভাবে তোমাদেরকে বলছি ঠিক আমার জিনিসটি ফলো করতে হবে বিষয়টা তা না। আমি প্রত্যেকবার আমার যারা ডিরেক্ট স্টুডেন্ট আছে এখানে, অথবা যারা আমার ডিরেক্ট স্টুডেন্টস তোমরা যারা আছো, সবাই আসলে স্টুডেন্টস, সবাইকে আমি বলবো যে বইয়ের প্রতি ইন্টারাক্ট হতে হবে। আর বইয়ের জন্য আমি কখনোই কিন্তু বলি না যে আমরা যে বইগুলি পাই, বিশেষ করে যে বইটা আমি বারে বারে বলছি যে দীপক নালাস্বামী যে বইটা আছে, সেই বইটা এখন যেহেতু তোমরা পড়ছো, এটা টেক্সট বুক হিসেবে তোমাদের কাছে চলে এসছে, এটা পড়ো। বাট তোমাদের কিন্তু যখন একটা বইয়ের বুক লিস্ট দেওয়া হয়, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে আরও অন্যান্য বই সম্বন্ধেও কিন্তু তোমাদেরকে বলা হয়।
তো ওই বইগুলির থেকেও কিছু কোশ্চেন্স কিন্তু চলে আসে যে তা না, কারণ এখন কিন্তু টিচাররা কোশ্চেন্স মডিফিকেশন করছে। আমরা স্টুডেন্টকে জাজ করি আসলে সে কতটুকু পড়াশোনা করে। তারপর আমাদের একটু বিষয় থাকে যে যেহেতু নতুন কারিকুলামে ১.৫ বছর হয়েছে ফাইনাল ইয়ার, তারপরও প্রস্থেটিক্স একটা ভাস্ট সাবজেক্ট, এটাকে আসলে প্রপারলি এটাকে ক্যারি অন করা, এটার জন্য যেহেতু ৫টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হয়, সেই জন্য আসলে তোমাদের অনেক স্ট্রেস থাকে, যেটা আমরাও অবশ্যই এটা ফিল করে এসেছি, আমি এটা স্বীকার করছি। তো সেই জন্য বলবো যে যখন ক্লাস করছো, ক্লাসে ইন্টারেক্ট থাকার চেষ্টা করো। অনেকেই আমি শুনেছি যে আমার এই প্রস্থেটিক্স সাবজেক্টটা তো আসলে কীরকম, তাই না? আমি এই সাবজেক্টে ক্লাস নেওয়ার আগে চিন্তা করছিলাম যে অন্যদের মতো আমি এত আসলে মানে এটাকে আমি জনপ্রিয় করতে পারবো কিনা আমি জানি না, কারণ এটা একটু আসলে সবার ক্ষেত্রে দেখা যায় এই সাবজেক্টটাকে ওভাবে নিয়ে না, বা এটাতে কিছু কাজ করতে হয়, এলাবোরেট কিছু বিষয় থাকে, সায়েন্স অফ ডেন্টাল মেটেরিয়ালসের সংযুক্তি থাকে, সুতরাং এটি একটু টাফ হয়ে যায়। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে যে তোমাদেরকে ইন্সপায়ারও করছে, পাশাপাশি হচ্ছে তোমাদের দায়িত্বর মধ্যেও পড়ে, সেটা হচ্ছে যে তোমরা যখন ক্লাস করবা তোমরা ইন্টারেক্ট থাকার চেষ্টা করো, কোশ্চেন করার চেষ্টা করো, তাহলে লাইভ হলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। পরে তুমি এটা রেকর্ডিং করে শুনছো, এটা তো আসলে তেমন কিছু না। সেটা হলে তো আমি চাইলে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আমি চলে যেতে পারি, তাহলে ওইটা থেকে তুমি যা পড়লে সেটা তো কোনো বিষয় না। কিন্তু এখানে লাইভ আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তুমি যখন ইন্টারেক্ট থাকো, বোঝার চেষ্টা করো, টিচারদের ফেসগুলো দেখতে হবে, কারণ তুমি যখন ভাইবা দিব তোমার কলেজের টিচারদের ফেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। টিচার কোশ্চেনটা কীভাবে আস্ক করে বা কোন কোশ্চেনটাতে বেশি জোর দিতে পারে, সেটা যেহেতু আমি একজন শিক্ষক, তাই আমি হয়তো তোমাদেরকে কিছুটা বলে দিতে পারছি। তো সেই জন্য তোমরা ইন্টারেক্ট থাকার চেষ্টা করো, ঠিক আছে? সবাইকে কানেক্টেড থাকার চেষ্টা করো। আসো আমরা পড়ায় ফিরে যাই। আমরা গত ক্লাসে যেটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, অ্যানাটমিক্যাল অ্যাবসলিউটলি আমার স্যার একটা কথা বলেছে, ভেরি ট্রু অ্যান্ড টোটালি ক্লিনিক্যাল সাবজেক্ট, অ্যাবসলিউটলি ক্লিনিক্যাল সাবজেক্ট। এটা এখন অনেকে হয়তো বুঝতে পারছো না যে আসলে বিষয়টা কী না কি। আমাদের প্রস্থেটিক্সটা টোটালি ক্লিনিক্যাল সাবজেক্ট। এইখানে আসলে প্রস্থেটিক্সের বিষয়ে আমরা বলি যে এটা যদি একটা অ্যাটাচমেন্টে না থাকে, টিচার্স কানেক্টিভিটি না থাকে, টিচার্স বলতে নট এ প্রফেসর লেকচারার, তোমাদের প্রত্যেকটা কলেজে তোমাদের টিচারদের কানেক্টিভিটিতে থাকো, এটা আমরা রিকোয়েস্ট করি। ইন দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড অলসো ইন দ্য প্রাইভেট ইনস্টিটিউট, ইন অ্যান্ড এভরিহোয়ার ইউ অলওয়েজ উইল টাচ উইথ ইউর টিচার্স, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে কানেক্টিভিটিটা না থাকলে তুমি কিন্তু বুঝতে পারবে না, এখানে অনেক বিষয় আছে। তো থ্যাংক ইউ স্যার ফর গাইডিং মি। তো যেটা হচ্ছে যে আমরা অলরেডি অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক আমি খুব সুন্দর করে ডিসক্রাইব করেছি, যারা একটু বইটা খুলেছে আশা করি তোমাদের জন্য অনেক উপকার হয়েছে। তো আমরা আজকে চাইলে আমরা কনস্ট্রাকশন পার্টে চলে যেতে পারি। দ্যাট মিনস আমরা ধরে নিলাম যে একটা পেশেন্ট এসছে, পেশেন্টের টোটাল ইনভেস্টিগেশন আমরা কমপ্লিট করে ফেলেছি, তাকে আমরা প্রপারলি আমরা যে ডেঞ্চার বেডিং এরিয়া আছে সেখানে আমাদের কোনো প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন নেই, নাও দ্য পেশেন্ট ইজ টোটালি সুইটেবল ফর মেকিং এ কমপ্লিট ডেঞ্চার। তো তাহলে আমাদের ফার্স্টে যেটা হচ্ছে আমাদের ইমপ্রেশন নেওয়ার বিষয়টা থাকে, তাই তো? তো ইমপ্রেশন নেওয়ার বিষয়টা যেটা থাকে, তারও আগে আমি আরেকটু তোমাদের সাথে একটু একটা চ্যাপ্টার নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে ইমপ্রেশন আমরা নিব, তাহলে ইমপ্রেশন কী দিয়ে নিব? ইমপ্রেশন নেওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ইমপ্রেশন ট্রে দরকার আছে, ঠিক আছে? তাহলে ইমপ্রেশন ট্রে সম্বন্ধে আমি কিছু কথা বলি। ইমপ্রেশন ট্রে ডেফিনেশন এগুলো আসলে বলার কিছু নেই, এগুলো কোনোভাবেই বলার কিছু নেই। রিকোয়ারমেন্ট কেন প্রয়োজন হয় সেটাও খুব ভালো করে জানো, কিন্তু বলার বিষয়টা তখনই আসে যদি কখনো কাউকে বলা হয় যে একটা ইমপ্রেশন ট্রের তুমি রিকোয়ারমেন্টস বলো। তো তুমি একটা সিম্পল একটা যদি বলো বাজারে কিনতে পাওয়া যায়, দেখতে এরকম স্টেনলেস স্টিলের তৈরি, স্মার্টলি অ্যান্সার করা উচিত। যেমন যদি একটা স্মার্টলি অ্যান্সার করি তাহলে সেটা হচ্ছে যে the impression tray should be rigid, smartly answer, then it should be dimensionally stable, এটাও একটা স্মার্টলি অ্যান্সার হচ্ছে। দেন ইট শুড প্রোভাইড স্পেস ফর ইমপ্রেশন ম্যাটেরিয়াল হোয়াইল মেকিং অ্যান ইমপ্রেশন, অ্যান্ড দেন দ্য বর্ডার্স অফ দ্য ট্রে শুড বি স্মুথ সো দ্যাট ইট ডাজ নট ইনজুর দ্য ওরাল টিস্যুস। Even you can say the method of construction of the custom trays should be simple and the borders of the tray should be easy to trim. তাহলে বিষয়টা দেখো, আমি 6টা কিন্তু পয়েন্ট বললাম। তো অ্যান্সারিংটা হচ্ছে এরকমই হতে হবে। এখানে তোমরা বিভিন্ন মানে ইনস্টিটিউটের স্টুডেন্টস আছো এবং তোমরা তোমাদের মেধাও ইনশাল্লাহ আশা করি তোমাদের অনেক, কিন্তু বলার সময় তোমার স্মার্ট অ্যাপিয়ারেন্সটা অবশ্যই ধরে রাখবে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে 2টা বা 3টাও যদি বলো তাও হয় যে দ্য ইমপ্রেশন ট্রে শুড বি রিজিড হতে হবে, এটা ডাইমেনশনালি স্টেবল হতে হবে, ডাইমেনশনালি স্টেবল, অ্যান্ড ইট শুড প্রোভাইড স্পেস ফর ইমপ্রেশন ম্যাটেরিয়াল হোয়াইল মেকিং এন ইমপ্রেশন, ঠিক আছে? এটা একটা স্পেস থাকতে হবে। এই স্পেসটা কিন্তু জিজ্ঞেস করে বসে, এই স্পেসটা আমরা জিজ্ঞেস কতটুকু স্পেস থাকতে হবে, কারণ তোমরা ইমপ্রেশনটা দেখেছো, ইমপ্রেশন ট্রে কিন্তু তোমরা একটা ফ্ল্যাট একটা এরিয়া দেখেছো, তারপর প্লেন যে ভার্টিক্যাল এক্সটেনশন দেখেছো। তাহলে এই যে ভার্টিক্যাল এক্সটেনশনটা আছে, তাহলে নিশ্চয়ই এই ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা লস করার জন্য এখানে একটা থিকনেস
থিকনেস থাকতে হবে, এই থিকনেসটা কত আমি কোশ্চেন তোমাদের কাছে রেখে দিচ্ছি, দেখি তোমরা নিচে তোমরা ইন্টারেক্ট হও, দেখি তোমাদের অ্যান্সার কী আসে, কতটুকু থিকনেস হয়। ঠিক আছে, প্লিজ ইন্টারেক্ট উইথ মি। আমি অলওয়েজ কিন্তু আসলে সত্যি কথা আমি এই ধরনের ক্লাসে আমি অভ্যস্ত না, আমি কিছু স্টুডেন্টের খুব রিকোয়েস্টের জন্য আমি এখানে আসলে ক্লাস নিতে এসেছি। আমি অলওয়েজ ইন্টারেক্টিভ ক্লাসটাকে আমি বেশি পছন্দ করি। আমি যেটা শিখেছি সেটা হচ্ছে ইন্টারেক্টিভ অ্যান্ড পার্টিসিপেটরি, এই কথাটা মনে রেখো। এটা আমি একটা ইন্টারন্যাশনাল সেমিনার থেকে, এডুকেশনাল সেমিনার থেকে এটা আমি শিখেছি, ইন্টারেক্টিভ অ্যান্ড পার্টিসিপেটরি। বাইরের দেশে, বাইরে কান্ট্রিগুলিতে এইভাবে কিন্তু ক্লাসগুলি মানে ইফেক্টিভ করা হয়। সো কতটুকু ম্যাটেরিয়ালের জন্য কতটুকু স্পেস লাগবে সেটা তোমরা আমাকে অ্যান্সার করো, তোমরা আমাকে মেসেজ করতে পারো, তাহলে আমি দেখতে পাবো যে তোমাদের কনসেন্ট্রেশনটা কতটুকু আছে। টাইপস অফ ইমপ্রেশন ট্রে, এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না। নর্মালি তোমরা টাইপসের মধ্যে জানো যে ইমপ্রেশন ট্রে হচ্ছে যে তোমাদের স্টক ট্রে, প্রি ফেব্রিকেটেড ট্রে, কাস্টম মেড ট্রে, এগুলো পাওয়া যায়। ঠিক আছে, আবার এগুলো একটা বিষয় আছে যে বেসড অন ম্যাটেরিয়ালের উপর যদি ডিপেন্ড করো তাহলে প্লাস্টিক হতে পারে, রেজিন হতে পারে, শিলাক, বেস প্লেট অ্যান্ড মেটালিক। ঠিক আছে, তোমাদের বিষয়টা হচ্ছে ট্রে ম্যাটেরিয়ালের উপরে ইমপ্রেশন ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশন হচ্ছে প্লাস্টিক হয়, রেজিনের বানাতে পারো, শিলাক, বেস প্লেটও হতে পারে, মেটালিক হতে পারে। আর রেজিনের মধ্যে আবার হিট করে অ্যাক্রিলিক রেজিন, ইভেন ইন দ্য সেলফ করে অ্যাক্রিলিক রেজিন। ওকে, তো স্টক ট্রে যেটা সেটা জানো যে স্টক ট্রে মানে সেটা হচ্ছে যে তোমরা যেটা অলরেডি কিনতে পারছো, তাই না? একটা স্টক ট্রে যেটা সেটা হচ্ছে তোমরা কিনতে পারছো, বাজারে কিনতে পাওয়া যায়। আর যেটা তোমরা বলছো সেটা হচ্ছে কাস্টম মেড, সেটা হচ্ছে তোমাদের নিজে যেটা তৈরি করছো, সেটা তোমাদের কোনো একটা ইমপ্রেশন নেওয়ার জন্য যদি তোমাদের কোনো একটা ট্রে তৈরি করতে হয়, সেটাকে আমরা কিন্তু কাস্টম মেড ট্রে বলতে পারি, ইন্ডিভিজুয়াল ট্রে বলতে পারি, তারপর হচ্ছে যে আমরা ক্লোজ ফিটিং ট্রে বলতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো বলতে পারি। হ্যাঁ, স্পেশাল ট্রে বলতে পারি, 4টা জিনিস বলতে পারি। ওকে, যে কোনোভাবে যে কেউ আর্টস করতে পারে, যে কোনো টিচার যে কোনোভাবে আর্টস করতে পারে। ঠিক আছে, তো তারপরে আরেকটা বিষয় হচ্ছে ট্রে সম্বন্ধে আর কিছু জানো, তোমাদের জানার বিষয় আছে। তোমরা অনেকেই পরবর্তীতে কিন্তু পাজল হয়ে যাও, যখন চেম্বারে জয়েন করো তখন তোমরা হঠাৎ সেকশনাল ট্রে দেখলে হয়তো তোমাদের মনে হয় যে সেকশনাল ট্রে, তারপর ট্রিপল ট্রে, এগুলি কি। হ্যাঁ, কোনো কোশ্চেন কিন্তু যখন তোমরা আন্ডার গ্রাজুয়েশন করার পরে তোমরা যখন ক্লিনিকে এসে যখন হঠাৎ করে তোমাদের কাছে নতুন মনে হয়, তো সেটা কিন্তু একটু এমব্রেসিং। কারণ বিষয়টা হচ্ছে যে এটা তোমাদের জানার আসলে দরকার আছে এই সিম্পল জিনিসগুলি। যেমন বাজারে যখন তোমরা ট্রে কিনতে যাও, দেখবে যে তোমরা যখন বিভিন্ন ডেন্টাল শপে যাও, সেখানে তোমরা একটু দেখবে, তোমাদের কিউরিওসিটি রাখবে আর কী কী ট্রে পাওয়া যায়। দেখবে সেকশনাল ট্রে পাওয়া যায়, তারপর ট্রিপল ট্রে পাওয়া যায়। দেখবে সেকশনাল ট্রে ইম্পর্টেন্সটা কি, এগুলো অবশ্যই লাগবে। কখন তুমি সেকশনাল ট্রে ইউজ করবে, কখন তুমি ট্রিপল ট্রে ইউজ করবে। তো এখন কথা হচ্ছে যে ট্রিপল ট্রের কথাটা আমি একটু বলি। সেকশনাল ট্রে যেটা সেটা হচ্ছে যে ওটা মানে হাফ থাকবে। আর সেকশনাল ট্রে ইউজ ফর মেকিং ইমপ্রেশন ফর ডেন্টুলাস আর্চেস, এটা ডেন্টুলাস আর্চেস স্নেহা পল কলি 2 to 3 মিলিমিটার স্পেসেস স্যার ফর স্টক ট্রে 2 to 3 মিলিমিটার, এটা অনেক কম, এটা অনেক কম। আরেকটু থিঙ্ক করে এটাকে আরেকটু রাইজ আপ করো, বাড়িয়ে ফেলো। ঠিক আছে, তুমি চিন্তা করে দেখো 2 থেকে 3 মিলিমিটার তুমি যদি তুমি জাস্ট ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাকে লস করার জন্য তুমি 2 থেকে 3 মিনিট ইমপ্রেশন ম্যাটেরিয়াল নাও, তাহলে তুমি তো প্রপার ইমপ্রেশনটা গেট করতে পারবে না। একটা ইমপ্রেশন তার নিজেরও একটা প্রপার্টি আছে, তাকেও কিন্তু তোমার হয়তো সে মিউকো কমপ্রেসিভ অথবা সে মিউকোস্টেটিক অথবা সিলেক্টিভ প্রেশার টেকনিক, তিনটা হয়তো আমরা ইমপ্রেশন নিতে পারি। তাহলে ম্যাটেরিয়ালসটাও আসলে আদৌ কীভাবে তার এই নিজের প্রপার্টিটাকে সে ইউজ করে সে একটা নেগেটিভ রেপ্লিকা তোমাকে দিবে, তাই না? মানে এটা একটা মানে চিন্তার বিষয়। ঠিক আছে, এটা থিকনেসটা আরও বাড়বে। হ্যাঁ, আর কতটুকু বাড়বে এটা অন্যরা দেখি কি বলে। যাই হোক, বলার চেষ্টা করো, আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা এইখানে লার্নিং, শেয়ারিং, সুতরাং এখানে বসে থাকো না, সবাই ইন্টারাক্ট হোক। সেটা একটা বলেছে, দেখে আরও কয়েকজন কী বলতে পারে। তো সেকশনাল ট্রে যেটা ডেন্টুলাস আর্চে আমরা সেকশনাল ট্রেটা মেনলি ইউজ করি। ঠিক আছে, এটা মাথায় রেখো। এটা প্রফেশনাল অ্যান্ড টেম্পোরারি রেস্টোরেশন, এই যে এখানে একটা কথা দেখো, কোথা থেকে কথা চলে আসে, কোথায় সেটা ফিক্সড পার্সিয়াল লেন্সারের কথা এখন ট্রে পড়াচ্ছে সেখানেই চলে আসছে এই সেকশনাল ট্রে। তুমি যখন প্রফেশনাল রেস্টোরেশন করবে, তুমি যখন টেম্পোরারি ক্রাউন করবে, তখন কিন্তু সেকশনাল ট্রের অনেক ইম্পর্টেন্স আছে মানে কি, এটা তোমার দরকার, এটা তোমার লাগবেই। সেকশনাল ট্রে পারফোরেটেড ট্রে হয়, অ্যান্ড এটা মেড অফ প্লাস্টিক ম্যাটেরিয়াল। সেকশনালটা প্লাস্টিক ম্যাটেরিয়ালটা হয়, মেটালেরও হয়, তবে প্লাস্টিক ম্যাটেরিয়ালটা এটা বেটার।
Triple tray হচ্ছে triple tray are used for making impression in fixed prosthodontics while making impression registration of teeth to receive the prosthesis. আমরা মেনলি যেটা বাইট রেজিস্ট্রেশন যেটা আমরা করি, হ্যাঁ সাকিব 5 মিলিমিটার। আচ্ছা সাকিব, তোমাকে আরেকটা টিপস দিয়ে দিই, কখনো কোনো জিনিস এইসব ক্ষেত্রে কখন একক সংখ্যা বলবে না, রেঞ্জে বলবে। তাহলে তোমার এটা অমিট করে এবার একটা রেঞ্জ লিখে ফেলো, ঠিক আছে? এটা মনে রেখো সবসময়। কী বলেছে স্যার? সবসময় যেন মনে থাকে, শুড বি টেল ইন রেঞ্জ কনফিগারেশন। তবে তুমি কাছাকাছি চলে আসছো। থ্যাংক ইউ। ট্রিপল ট্রেজ আর ইউজড ফর মেকিং ইমপ্রেশন ইন ফিক্সড প্রস্থোডন্টিক্স বাইট রেজিস্ট্রেশন আমরা যে বলি, সেখানে কিন্তু আমরা এই ধরনের ট্রিপল ট্রেড ইউজ করতে পারি, ঠিক আছে? এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কোয়াড্রেন্ট। ট্রিপল ট্রেড অ্যাভেলেবল ইন সেকশনস অ্যাজ ফর অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র কোয়াড্রেন্ট, ঠিক আছে? এগুলি পরে একসময় হয়তো তোমাদের দেখার সৌভাগ্য হবে, তোমরা দেখবে ভালো করে। তারপরে হচ্ছে যে ইমপ্রেশন ইন কমপ্লিট ডেন্চার, যেটা এটা আমাদের ডেফিনেশন অফ ইমপ্রেশন, অবজেক্টিভস অফ ইমপ্রেশন মেকিং, টাইপস অফ ইমপ্রেশন, তারপরে হচ্ছে থিওরিস অফ ইমপ্রেশন মেকিং, আর হচ্ছে মেটেরিয়ালস ইউজড ফর ইমপ্রেশন মেকিং। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু আজকে তোমাদের সাথে পড়াশোনা হচ্ছে, সুতরাং তুমি কেয়ারফুলি এগুলিকে ফলো করো। তো নর্মালি যেটা হচ্ছে যে একটা কমপ্লিট ডেন্চার ইমপ্রেশন মানে যেটা হচ্ছে একটা নেগেটিভ রেজিস্ট্রেশন অফ দ্য এন্টায়ার ডেন্চার ব্যারিং স্টেবিলাইজেশন অ্যান্ড বর্ডার সিল এরিয়াস প্রেজেন্ট ইন দ্য ডেন্টারাস মাউথ, তাই তো? 5 to 7 মিলিমিটার। ইয়েস, 5 to 6 আমরা যেটা 5 to 6 পড়ি, কিন্তু 5 to 6 আমাদের স্টক ট্রেতে যেটা, এটা 5 to 6। তারপরে এখানে আমাদের 10 to 12। তোমরা রিম লক ট্রে দেখেছো কিনা জানি না। রিম লক ট্রে দেখলে দেখবে যে ফ্লেঞ্জগুলো আরও অনেক উঁচু, তারপরে ফ্লেঞ্জের যেই আউটার এক্সটেনশনটা আছে সেটা রাউন্ডেড পেরিফেরি করা, খুবই সুন্দর। দ্যাট মিনস এটা কোনো ধরনের টিস্যু ইঞ্জুরিতে যাবে না। রিম লক ট্রে সেগুলির ক্ষেত্রে কিন্তু থিকনেস আরও বেশি থাকে, 10 to 8 to 10 মিলিমিটার চলে যায়। তারপরে আবার আমরা এখানে যেহেতু ওভারঅল শুধু আমাদের এটা আমি কমপ্লিট ডেন্টারের, আমি কিন্তু এগুলি ডেন্টুলাস ট্রে যেগুলো পারফোরেটেড ট্রে সেই ক্ষেত্রে থিকনেসের কথাটা বলছি। তারপরে যখন আবার আমরা কাস্টম মেড ট্রে তৈরি করি, যেহেতু আমাদের ইলাস্টোমা ইমপ্রেশন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যখন আমাদের পার্টি টাইপের ইমপ্রেশন ম্যাটেরিয়াল বা পুটি বা পার্টি যেটাই বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র আমরা স্টক ট্রেটা ইউজ করতে পারি। আদারওয়াইজ অন্য ক্ষেত্রে আমাদের যেটা আছে মিডিয়াম বডি অথবা মিডিয়াম বডির ক্ষেত্রে যেটা আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ইন্ডিভিজুয়াল ট্রে তৈরি করতে হয়। তখন কিন্তু আমাদের থিকনেসটা আবার 11 to 12 মিলিমিটার থিকনেসের দরকার হয়, ঠিক আছে? দেখো কত ভাস্ট সাবজেক্ট, একটা পড়াতে গেলে আরও কত কিছু যে চলে আসে। আমি যে কীভাবে শেষ করব, তাই আমি আজকে লাস্টে তোমাদের সাথে আমি কথা বলে নিব। সিঙ্গেল ইমপ্রেশন ট্রে দ্যাট ইজ ইউজড ফর কপার বেন্ড অ্যাজ এ ট্রে। হ্যাঁ, স্যার একটা মাঝখানে ভালো কথা বলে, তো সিঙ্গেল ইমপ্রেশন ট্রেটা কিন্তু আমি এখনও তোমাদের সাথে শেয়ার বলিনি, যেটা কপার বেন্ড ট্রে হিসেবে ইউজ করা হয়। তো সিঙ্গেল ট্রে ইমপ্রেশন এটা খুবই ইম্পর্টেন্ট কথা স্যার বলেছে, যে কপার বেন্ড আমরা যে নর্মালি আমরা কিন্তু ইনলে অনলে যে প্রিপারেশনটা আমরা করি, তো ইনলে অনলে প্রিপারেশনে কিন্তু একটা বিষয় থাকে, একটা হচ্ছে আমরা ডিরেক্ট টেকনিকে করি, একটা হচ্ছে ইনডাইরেক্ট টেকনিকে করি। তা আমরা যে ইনডাইরেক্ট টেকনিকে যেটা আমরা করি, হ্যাঁ, সেটা করার জন্য কিন্তু আমাদের সিঙ্গেল মানে ইমপ্রেশন ট্রে যেটা দরকার হয়, বা যেটাকে আমরা কপার বেন্ড ইমপ্রেশন ম্যাটেরিয়াল যেটাকে বলি। থ্যাংক ইউ স্যার, আপনি রিমেম্বার করে দিয়েছেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমি ওই যেটা বললাম যে আমি লাস্টে বলবো, আসলে আমি আর একটা ক্লাস নিব, আমি অবশ্য এত ক্লাস আর নিতে পারবো না, কিন্তু আমি শেষ করতে পারবো কিনা আমি জানি না। তা আমি এটাকে শেষ করার জন্য আমি চেষ্টা করবো আর কি। অনেক কিছু আসলে আমাদের প্রস্তুতি যেটা 2-3টা ক্লাসে শেষ করা এটা ইম্পসিবল। সো আমরা আবার ইমপ্রেশনের ক্লাসিফিকেশনে যখন পড়বো, তখন আবার আমরা কিন্তু এই সিঙ্গেল ট্রে ইমপ্রেশন এগুলি আমরা আবার একটু কথা বলবো। আমি একটু পরে ইমপ্রেশনের ক্লাসিফিকেশনটা তোমাদেরকে বলে দিচ্ছি, ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের ক্লাসিফিকেশন। এখন যেটা হচ্ছে যে আমরা ইমপ্রেশনটা নিচ্ছি একটা কমপ্লিট ডেন্চারের জন্য, নেওয়ার জন্য আমাদের তো ডেন্চার বেরিং এরিয়া তার একটা তার তো টোটাল আমাদের ইমপ্রেশনটা ভালো আসতে হবে। সেই জন্য অবজেক্টিভস অফ ইমপ্রেশন মেকিং, সেখানে একটা বিষয় আছে অবজেক্টিভস অফ ইমপ্রেশন মেকিং। দ্য অবজেক্টিভস অফ ইমপ্রেশন মেকিং ইন কমপ্লিট ডেন্চার্স আর প্রিজার্ভেশন অফ রেসিডুয়াল এলভিওলারিস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রিটেনশন, নাম্বার 2 হচ্ছে স্টেবিলিটি, নাম্বার 4 হচ্ছে সাপোর্ট, নাম্বার 5 হচ্ছে অ্যাস্থেটিক্স। এই 5টা জিনিসকে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের বলতে হবে। একটা কমপ্লিট ডেন্চারে তুমি ইমপ্রেশন নিচ্ছ, তাহলে অবজেক্টিভস অফ ইমপ্রেশন মেকিং কেন তুমি নিচ্ছ? নাম্বার 1 প্রিজার্ভেশন অফ রেসিডুয়াল এলভিওলারিস, নাম্বার 2 রিটেনশন, নাম্বার 3 স্টেবিলিটি, নাম্বার 4 সাপোর্ট, নাম্বার 5 অ্যাস্থেটিক্স। এই যে আমি আপনাদেরকে বলছি, দেখেন আমি কিন্তু বইয়ের দিকে তাকাচ্ছি। এটা কেন বলছি জানেন? আপনারা বলবেন স্যার বইটা দিয়ে দেন। আমি বই আপনাকে দিব কেন? আপনার বই আছে, আমি চাই আপনারা বইয়ের প্রতি ইন্টারাক্ট হন। কথাটা কিন্তু আবার বারে বলছি, ঠিক আছে? বইয়ের প্রতি ইন্টারাক্ট হবে। স্যার কীভাবে বলছে, আমি কিন্তু সেটা মুখস্থ বলে যেতে পারি, এটা আমি বলে যেতে পারি, আমি 2 ঘন্টা টানা বলে যেতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি বইয়ের দিকে তাকাচ্ছি, যেন আপনারাও বইয়ের দিকে তাকানোর চেষ্টা করেন।
প্রিজার্ভেশন অফ রেসিডুয়াল অ্যালভিওলারিজ এগুলি নিয়ে এখন প্রেসক্রাইব করা কিছু নেই। হ্যাঁ, রিটেনশন, স্টেবিলিটি, সাপোর্ট, অ্যাস্থেটিক্স এগুলি নিয়ে আসলে কিছু করার নেই, কারণ এগুলো ওভারঅল এখান থেকে কিছু জিনিস মুখস্থ করতে হয়। আমি বুঝে মুখস্থ করা ভালো, কারণ এগুলি তোমাদের রিটার্ন কোশ্চেনে আসে। স্টেবিলিটি, রিটেনশনের মধ্যে যেমন এগুলি ডেফিনেশনগুলি একটু জানবা, যে রিটেনশন অফ এ ডেঞ্চার ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ডেঞ্চার টু দ্য ফোর্স অ্যাক্টিং ইন এ ভার্টিক্যাল ডিরেকশন। অ্যাক্টিং ইন এ ভার্টিক্যাল বিষয়টা বুঝছো তো? ভার্টিক্যাল ডিরেকশন, ঠিক আছে? ভার্টিক্যাল ডিরেকশন। রিটেনশন অফ এ ডেঞ্চার ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ডেঞ্চার টু দ্য ফোর্স অ্যাক্টিং ইন এ ভার্টিক্যাল ডিরেকশন। তুমি একটা জিনিস একদম ভার্টিক্যালি ফেললে, লং এক্সিসের সাথে একদম সমান্তরাল করে তুমি ফেলার পর সে যে এখানে সিট আপ হলো, তারপর তাকে তো এখান থেকে তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে আসার সময় সে যে রেজিস্ট্যান্সটা দিবে সেটাই হচ্ছে রিটেনশন, ঠিক আছে? মনে রেখো, এটা হচ্ছে রিটেনশন। তো রিটেনশনে কিছু ফ্যাক্টরস আছে। এটা হচ্ছে অ্যাডেশন, কোহেশন, ইন্টারফেশিয়াল সারফেস টেনশন, পেরিফেরাল সিল, অ্যাটমসফেরিক প্রেশার, ওরাল অ্যান্ড ফেশিয়াল মাসকুলেচার। তো অ্যাডেশন, কোহেশন এগুলো আমাদের আন্ডার গ্রাজুয়েশন, আমাদের যখন আমরা মানে ইন্টারে কিন্তু এগুলো আমরা খুব ভালো করে পড়েছি, তাই না? অ্যাডিশন কাকে বলে, কোহেশন কাকে বলে, বাংলায় অনেকে পড়েছো, অনেকে ইংলিশেও পড়েছো। তো আমরা অ্যাডিশন কোহেশনে কী জানি? যেমন অ্যাডিশন আমরা জানি যে ফিজিক্যাল অ্যাট্রাকশন অফ আনলাইক মলিকুল, কথাটা মনে রাখো, ফিজিক্যাল অ্যাট্রাকশন অফ আনলাইক মলিকুল টু ওয়ান অ্যানাদার। Do you understand what I'm telling? Physical attraction of unlike molecule to one another. একটার সাথে আরেকটা, দুটো আনলাইক মলিকুল। It is addition. What is cohesion? Physical attraction of like molecule, একই molecule, to each other. Remember. তো এগুলো আমি এত ভিতরে ডিসকাসে যাব না, ঠিক আছে? তারপরে স্টেবিলিটি আসো। স্টেবিলিটির ক্ষেত্রে হচ্ছে যে স্টেবিলিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য ডেঞ্চার। আচ্ছা, আরেকটা করে একটু মানে আমি ওভারল্যাপ করতে পারি না, এটা হচ্ছে আমার একটা অভ্যাস। রিটেনশনের ক্ষেত্রে অ্যাডিশন কোয়েশন বলেই ওইখানে আমি কিন্তু তেমন কিছু যাইনি, কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে পেরিফেরাল সিল, অ্যাটমসফেরিক প্রেশার। এটা খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে একটা সাইন্টিফিক একটা ব্যাখ্যাও আছে, যে ব্যাখ্যাটা আমি পরে দেওয়ার চেষ্টা করবো কিন্তু সময় করে। Stability is the ability of the denture to be firm, steady, constant, and the resistance of the denture to force acting in a lateral and horizontal direction. ঠিক আছে? ভার্টিক্যাল ডিরেকশনের যেটা, সেটা হচ্ছে রিটেনশন। হরিজন্টাল ডিরেকশনে যেখানে রেজিস্ট্যান্সটা কাজ করতে হবে সেটাই হচ্ছে স্টেবিলাইজেশন। একটা জিনিস নর্মালি চিন্তা করো, ঠিক আছে? লুক এট তুমি, আমার দিকে তাকাও। আমাকে যদি তুমি আমার এই মিড বরাবর যদি আমাকে সেকশন করো, তাহলে একটা ডেঞ্চার যখন আমি অ্যাওয়ার করবো, তো ডেঞ্চারে কিন্তু আলটিমেটলি আমার মিড লাইন থেকে কিন্তু দুটো হাফে চলে আসবে, একটা আমার রাইট হাফ, একটা হচ্ছে লেফট হাফ। আমি যদি একটা ইমাজিনারি একটা লাইন ড্র করি, তাই না? তা আমি যে কথা বলছি, তাহলে আমার দুটো হাফ, মানে আমার পুরো ডেঞ্চারটা তো আলটিমেটলি একটা মেটালিক ডেঞ্চার বেস দিয়ে তৈরি, সেটার মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি নেই। সুতরাং আমার দুটো হাফেই কিন্তু আলটিমেটলি আমার এই যে যখন কথা বলছি, আমি ফাংশনাল অ্যাক্টিভিটিস করছি অ্যান্ড প্যারাফাংশনাল অ্যাক্টিভিটিস, টু অ্যাক্টিভিটিস অলওয়েজ আমরা করি। আমরা একটা হচ্ছে ফাংশনাল অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে প্যারাফাংশনাল অ্যাক্টিভিটিস। তাহলে আমার তো পুরো জটাই তো আমার মুভমেন্ট হচ্ছে, তাই না? আমার ইনসুলা মেন্ডিবল আমার মুভমেন্ট হচ্ছে। তাহলে এই যে আমি এখন যদি আমার মুখে একটা ডেঞ্চার থাকতো, অ্যাট দ্য এজ অফ 40 আমার এখনও সব দাঁত আছে। ইভেন মজার কথা হচ্ছে আমার একটা ডেসিডাস দাঁত এখনও আছে, ঠিক আছে? একটা মজার কথা বলে দিলাম, ডেসিডাস টুথ এখন একটা আছে, দুটা ছিল, একটা এখনও আছে, এবং সে ভালো আছে, যে ওটাও না যে নড়ছে টড়ছে। অ্যাট দ্য এজ অফ 40 ভালো আছে। এখন কথা হচ্ছে দ্যাট দ্য এজ অফ 60 বা 65 যদি আল্লাহ আমাকে দেয়, হয়তো আমি এখন তোমাদের সামনে কথা বলতে বসছি, আমার সব হচ্ছে কমপ্লিট ডেঞ্চার করা। এখন তাই বলে কি আমি এত স্পিডিতে কথা বলছি আর ডেঞ্চার খুলে চলে আসবে? এটা তো হতে পারে না। তাহলে ডেঞ্চারের রিটেনশন থাকতে হবে, স্টেবিলাইজেশন থাকতে হবে। তো স্টেবিলাইজেশনটা কিন্তু আরও, মানে রিটেনশন থেকে স্টেবিলাইজেশনটা আমাদের জন্য আর একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ ওই যে যেটা বললাম যে হরাইজন্টাল মুভমেন্ট, আমার তো দুপাশের দুপাশের আমার টিএমজি কাজ করছে, তাই না? কারণ আমার পুরো ডেঞ্চারটা কিন্তু আপস ডাউন করতেছে। আমি এটা মিড লাইন বরাবর ইমাজিন লাইন ড্র করি আর যাই করি। ও স্যার, কোন ডেসিডাস টুথ প্রেজেন্ট আপনার? আচ্ছা ঠিক আছে, এটা আমার লোয়ার সেন্ট্রাল, লোয়ার ল্যাটারাল ইনসাইডে, রাইট সাইড। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে পুরোটাই কিন্তু তোমার মুভ করছে। তো এখানে হরাইজন্টাল যে বিষয়টা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, আমার তো ওই উপর থেকে যেটা আমার এই ডেঞ্চারটা মুখে সেট করা আছে। তো রিটেনশন যেটা হচ্ছে আমরা বলেছি ভার্টিক্যাল প্লেনে যেটা হচ্ছে, তাই তো? লং এক্সিসের সাথে ভার্টিক্যাল প্লেনে তুমি একটা জিনিস সেট করেছো, একটা নিচের দিকে করো আর উপর দিকে করো, তার যে একটা রেজিস্ট্যান্স থাকে সেটা। কিন্তু সাইডের কথা একটু চিন্তা করো, একটা ইমাজিনারি একটা লাইন, মিড লাইন ড্র করেছো। এখন যদি এরকম হয়,
লুক এট মি, এই ডেঞ্চারটাই যদি এরকম করে তোমার মুখের ভিতরে, তোমার ফাংশনের সময়, যেটা ফাংশনের বাইরে ডেঞ্চারের মধ্যেই একটা প্যারা ফাংশন হচ্ছে, ডেঞ্চারের মধ্যে প্যারা ফাংশন হচ্ছে, তোমার ডেঞ্চার কি থাকবে? কথা বুঝতে পেরেছো? সো স্টেবিলাইজেশনের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। Stability is the ability of the denture to be firm, steady and constant and the resistance of the denture to force acting in a lateral or horizontal direction. The factors responsible in a denture stability are proper contour and form of the polished surface of the denture. খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কন্ট্রোলটা একদম প্রপার হতে হবে এবং পলিশড সারফেসটা টোটাল পলিশড হতে হবে। কেন? বিষয়টা হচ্ছে এই যে আমি প্রথম ক্লাস কিন্তু একটা কথা বলেছিলাম না, এই যে আমি টাং আমার বারবার নড়ছে, তাই না? তা আমার সারফেসটা পলিশ সারফেসটা পলিশড, ওকে, তুমি পলিশড করছো, কিন্তু কন্ট্রোলটা তুমি ঠিক করোনি। কন্ট্রোলে কোথাও তোমার এলিভেশন আছে, কোথাও কিছু আছে, তাহলে আমার তো এই ওরাল ক্যাভিটির মধ্যে শুধু আমি এই ডেঞ্চারটা যে ওয়্যার করেছি, তো আমার যে একটা মেজর পোর্শন টাং আছে, ও তো গিয়ে ওরকম আনওয়ান্টেড সারফেসগুলিতে গিয়ে বারে সে খোঁচা দিতে থাকবে। তো এই যে সে যে এই ধরনের একটা একটা বিহেভ করবে, এই বিহেভের জন্য তো আলটিমেটলি ওই ডেঞ্চারের যে জায়গায় সে সিট করেছে, সে বসেছে, বেজাল সিটে সে তার অবস্থান নিয়েছে, সে অবস্থান থেকে সে কিন্তু মুভ করে যাবে, নড়ে যাবে, ঠিক আছে? তাহলে স্টেবিলাইজেশনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে প্রপার কন্ট্রোল অ্যান্ড ফর্ম দ্য পলিশড সারফেস অফ দ্য ডেঞ্চার, নিউরোমাস্কুলার কন্ট্রোল অফ দ্য পেশেন্ট, নিউরোমাস্কুলার কন্ট্রোল অফ দ্য পেশেন্ট, সেটাও একটা বিষয় আছে। ওরিয়েন্টেশন অফ অক্লুশাল প্লেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ওরিয়েন্টেশন অফ দ্য অক্লুশাল প্লেন, এটা কিন্তু রিটেনে আসে খুব বেশি। আমিও যেহেতু সেমিনার, এটা আমরা ভাইভাতেও জিজ্ঞেস করি, ওরিয়েন্টেশন অফ দ্য অক্লুশাল প্লেন। সুতরাং অক্লুশাল প্লেন তোমরা পড়েছো, তোমাদের স্যার এত সুন্দর করে তোমাদের টিথ অ্যালাইনমেন্ট করিয়েছে, কীভাবে অ্যালাইন করবে, তো সুতরাং এগুলো আমার মনে হয় তোমরা খুব ভালো করে পড়েছো। নো ইন্টারফারেন্স ইন দ্য ডেঞ্চার অক্লুশন উইথ স্লোপস অফ দ্য রিজ, হ্যাঁ, নো ইন্টারফারেন্স অফ দ্য ডেঞ্চার অক্লুশন উইথ স্লোপস অফ দ্য রিজ। তাহলে এখানে একটা কথা আছে, মনে আছে তো, এই যে আমরা যে কোথায় আমরা টিথ অ্যালাইন করবো, অ্যালাইন করার ক্ষেত্রে পোস্টেরিয়র টিথ অ্যালাইনের ক্ষেত্রে আমরা কীভাবে আমরা ক্রেস্ট অফ দ্য অ্যালভিওলার রিজের উপরে যে আমাদের যে দাঁতগুলিকে অ্যালাইন করতে হবে, আমরা মোর বাক্কালিও করতে পারবো না, মোর লিঙ্গলেও করতে পারবো না। প্রিভিয়াম আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিলাম, একদম রিজের মিড সেকশন বরাবর কিন্তু আমি পোস্টেরিয়রতে অ্যালাইনমেন্ট করবো। আমি না বাক্কালে বসাতে পারবো, না আমি লিঙ্গুয়ালে বসাতে পারবো। হ্যাঁ, লিঙ্গুয়ালে বসানো যায় কখন, সেটা আমরা পরে জানবো। লিঙ্গুয়ালাইজড অক্লুশন হলে আমরা কীভাবে বসাবো সেটা না, আমরা কিন্তু সবসময় একটা কথা বলে রাখবো। আমি ক্লিয়ার একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছি, বাইল্যাটারাল ব্যালেন্স অক্লুশন, বাইল্যাটারাল ব্যালেন্স অক্লুশন, আমরা এটাই ফলো করবো কন্টেন্ট ডেঞ্চারের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা আশা করি আমরা এই ধরনের পেশেন্টই পাবো, আমরা এই পেশেন্টগুলিকে এইভাবে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পোস্টেরিয়র যেটা আছে সেটা অবশ্যই আমাদের ক্রেস্ট অফ দ্য অ্যালভিওলার রিজের মিড সেকশন বরাবর আমাদের বসাতে হবে, ঠিক আছে? আমরা একটা কাস্পিড রেক্টোমোলার লাইন আছে, সেটা সম্বন্ধে হয়তো তোমরা শুনেছো, বা হয়তো আমি তোমাদেরকে কিছুটা বলবো। সাপোর্ট নিয়ে আসো। সাপোর্টের কথা, সাপোর্ট মানে কি? রিটেনশন পেয়েছো, স্টেবিলিটি পেয়েছো, ঠিক আছে? তুমি একটা ঘরেও আসলে রিটেনশন হলো, তোমাকে ঘর থেকে কেউ বের করে দিও না, স্টেবিলিটি হলো, দেখুন ঘরের মধ্যে যত এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে তুমি মুভ করতে পারছো, সাপোর্ট পাচ্ছ না। সাপোর্ট না হচ্ছে যে ঘরের মধ্যে তুমি বসে আছো, তোমার বেজাল সিট তোমাকে সাপোর্ট দিচ্ছে না, ঘরের অন্য মেম্বার তোমাকে সাপোর্ট দিচ্ছে না, তোমার বিরক্ত লাগছে, তুমি ঘর থেকে বেরিয়ে যাবা। বিষয়টা তো তাই, ডেঞ্চারের মুখ থেকে এরকম বেরিয়ে যাবে যদি সাপোর্ট না থাকে। সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ। সাপোর্ট ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য ডেঞ্চার টু রেজিস্ট ভার্টিক্যাল অ্যান্ড আদার ফোর্সেস ইন এ ডিরেকশন টুয়ার্ডস দ্য বেজাল সিট। দেখছি আমি কী বললাম, যে ঘরের যে আসল যে মালিক আছেন, উনি যদি তোমাকে প্রেফার না করে, তুমি একটা ঘরে ঢুকে তো তুমি থাকতে পারছো না, তাহলে বেজাল সিট এরিয়ার যে বিষয়টা থাকে, মানে যে এরিয়াটাকে তুমি অলরেডি ডেঞ্চার বেরিং এরিয়া বলে, তুমি তার উপরেই ডেঞ্চারটাকে তুমি ওয়্যার করছো, তাহলে ওইটাকেও কিন্তু অবশ্যই তোমাকে রেসপেক্ট করতে হবে। তো সাপোর্ট অফ দ্য ডেঞ্চার ইজ অ্যাচিভড বাই ওয়াইডার কাভারেজ অফ দ্য ম্যাক্সিলার ম্যান্ডিবুলার সাপোর্ট এরিয়াস লাইক। তাহলে কী বলে সাপোর্ট কীভাবে? যত বছর এরিয়া তুমি বেশি কাভারেজ করতে পারবে, তত তোমার সাপোর্টটা বেশি ভালো হবে। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো, বা আমার আসলে আমি কি পারছি তোমাদেরকে বোঝাতে? কোঅপারেট উইথ মি, আমাকে জানিও মাঝে যে স্যার ঠিক আছে, বা যদি জানো যে না স্যার ঠিক নেই, তাহলে আমি ওভাবে, কারণ আমি ক্লাসটাকে আসলে লাইভলি নিতে চাচ্ছি, যেন তোমাদের এটা কাজে লাগে ভালো। অ্যাস্থেটিক্স, এটা নিয়ে আর কি বলবো, অ্যাস্থেটিক্স তো এটা বলাই আছে। এডিকুয়েট সাপোর্ট অফ দ্য লিপস অ্যান্ড চিক্স ডিউরিং বর্ডার মোল্ডিং অফ লেবেল অ্যান্ড বাক্কাল বর্ডার। ওই যে একটা কথা বলা হয় না, যে অ্যাস্থেটিকের কথা একটা বলেই, যে তুমি এমনভাবে কোনো কিছু করো না যে দেখা গেলো যে তোমার বাক্কাল ফুলনেস, এই লেবিয়াল ফুলনেস হয়ে আছে, বাক্কাল ফুলনেস হয়ে আছে, হ্যাঁ, তাহলে কি বিষয়টা হবে? বিষয়টাকে হবে? কখনোই হবে না। আমাকে একটা ডেঞ্চার দিচ্ছ, আমাকে ডেঞ্চার দিলে আমি একটু স্মাইল দিয়েছি,
ডেঞ্চারটা পরে যদি আমার যদি এগুলো যদি স্ট্রেস হয়ে থাকে, তাহলে কি আদৌ এই ডেঞ্চারটা দিয়ে বা এটার প্রতি তোমার কোনো কনসার্ন না রেখে পেশেন্টকে সুন্দর করে তোমার তরফ থেকে স্যাটিসফাই কথাটা বলে তুমি পেশেন্টকে বিদায় করে দিলে, পেশেন্ট পেমেন্টও করে দিল, ইজ ইট ওকে? নো। সুতরাং এই ধরনের এই যে আমি যে স্মাইলটা দিচ্ছি বা তুমি যে স্মাইলটা দিচ্ছ, নিজেকে আগে দেখো, আয়নায় নিজেকে দেখো, পেশেন্ট কি কখন স্যাটিসফ্যাকশন নিতে পারে বা কীভাবে স্যাটিসফাই হয়, তুমি কখন তুমি হাসো সেটা তুমি ফিল করো যে কখন তোমার হাসিটা আসে। তুমি একটা 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 ট্রিটমেন্ট নেওয়ার পর তোমার একটা স্মাইল আসে না, পেশেন্টের স্মাইলটা কিন্তু অ্যাবজর্ব করার চেষ্টা করো। এইটা ডেন্টিস্ট্রির একটা ভালো বিষয় আছে, যদি পেশেন্টের স্মাইল অ্যাবজর্ব করতে পারো, আগে যদি নিজে স্মাইল করতে পারো, তুমি যদি স্মাইল না করতে পারো, একটা পেশেন্টকে একটা কাজ দিয়ে যদি তোমার হাসি না আসে, পেশেন্টকে ফলস হাসিয়ে লাভ নেই। আর বিশেষ করে প্রসেসের ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ। টাইপস অফ ইমপ্রেশন, এগুলি টাইপস অফ ইমপ্রেশনের মধ্যে একটা বিষয় এখানে অবশ্যই আসে, এগুলি নিয়ে কথা না বললেই নয়। বেসড অন দ্য পারপাসেস মধ্যে হচ্ছে একটা ডায়াগনস্টিক অফ প্রিলিমিনারি, একটা হচ্ছে ফাইনাল আর মাস্টার। মাস্টার ইমপ্রেশন, প্রিলিমিনারি ডায়াগনস্টিক ইমপ্রেশন যেটা, সেটা আমরা একটা নেগেটিভ লাইকনেস মেড অন দ্য পারপাসেস অফ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট প্ল্যানিং, আমরা কিন্তু এটা সবসময় নিয়ে থাকি, একটা প্রাইমারি একটা ডায়াগনস্টিক ইমপ্রেশন। আচ্ছা, এখানে একটা বিষয় না, সবসময় তোমরা একটু মানে একটু একসাথে করে ফেলো, আমি এটাকে আলাদা করে দিচ্ছি। এটা আমার সময় এটা হতো, আমার মনে করি অন্যরাও এটাকে মানবে। সেটা হচ্ছে আমরা যে প্রিলিমিনারি প্রাইমারি ইমপ্রেশন বললে কিন্তু সামটাইমস আমাদের এমন হয় যে আমরা একটু পাজল হয়ে যাই, কারণ আমরা প্রাইমারি ইমপ্রেশন শুধুমাত্র আমরা কমপ্লিট ডেন্চারের জন্য কিন্তু আমরা জেনে থাকি, তাই না? বেসিক্যালি এরকমই। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে বাবা। তো যেটা হচ্ছে যে প্রাইমারি আমরা ডায়াগনস্টিক ইমপ্রেশনটাকে টোটালি সেপারেট করি। ডায়াগনস্টিক ইমপ্রেশন হচ্ছে যে ইভেন ডেন্টালাস পেশেন্ট আমরা চাইলে, আমরা ইডেন্টালাস পেশেন্টটা বাদ দিই, আমরা ডেন্টালাস পেশেন্টের ক্ষেত্রে চাইলে কিন্তু আমরা একটা পেশেন্ট আসছে, আমরা হয়তো একটা স্টাডি মডেল বানাবো, তাহলে আমরা একটা স্টাডি মডেল, আমরা স্টাডি ইমপ্রেশন, আমরা এটাকে ডায়াগনস্টিক ইমপ্রেশন, আমরা যে কোনো পারপাসে এই আমরা এটা বলতে পারি, ইমপ্রেশনটা নিতে পারি। তো নর্মালি যেটা হচ্ছে যে ডেন্টালাস পেশেন্টের ক্ষেত্রে আসলে তুমি চাইলে কিন্তু হাইড্রোকলার্ড ইমপ্রেশন ম্যাটেরিয়াল, 2 টাইপস অফ হাইড্রোকলার আছে, রিভার্সিবল, তুমি যে কোনো একটা দিয়ে ইমপ্রেশনটা নিতে পারো। আমি কিন্তু নামটা বলতে পারবো, এগুলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমি কিন্তু ভেক্টরামের কথা বলছি। দেখো, হাইড্রোকলার্ড ইমপ্রেশন ম্যাটেরিয়াল, হাইড্রোকলার্ড মধ্যে একটা রিভার্সিবল, এটা রিভার্সিবল যেটা একার ইরিভার্সিবল হচ্ছে এলজিনেট, যেটা এলজিনেট ইউজ করছে, এলজিনেট দিয়ে তোমরা ইমপ্রেশনটা নিতে পারো। তারপরে যেটা হচ্ছে প্রাইমারি ইমপ্রেশন, ডায়াগনস্টিক ইমপ্রেশন ডেন্টালাসের ক্ষেত্রে। তো যেটা হচ্ছে যে প্রাইমারি ক্ষেত্রে আমি একটু আলাদা করে দিচ্ছি। প্রাইমারি ক্ষেত্রে আমি সরাসরি বলি যে এটা তোমরা ওইভাবেই বলো যে একটা হচ্ছে কমপ্লিট ডেন্টালের জন্য একটা প্রাইমারি ইমপ্রেশন নিতে হবে, একটা ফাইনাল ইমপ্রেশন নিতে হবে। তো আমরা যেটা প্রাইমারি ইমপ্রেশন যেটা নিব, সেটা অবশ্যই আমরা ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে দেবো, ঠিক আছে? ইমপ্রেশন কম্পাউন্ড। আচ্ছা, এখন আসা তাহলে ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের ক্লাসিফিকেশনটা আমি একটু বলে ফেলি। ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের ক্লাসিফিকেশনটা হচ্ছে 2 টাইপস, একটা হচ্ছে নন ইলাস্টিক, একটা হচ্ছে ইলাস্টিক। নন ইলাস্টিকরা আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিজিড, একটা হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে? তাহলে আমরা রিজিডের এক্সাম্পল যেটা দিতে পারি সেটা হচ্ছে ইমপ্রেশন প্লাস্টার, ঠিক আছে? কী দিতে পারি? ইমপ্রেশন প্লাস্টার। এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে প্লাস্টিকের মধ্যে একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, একটা হচ্ছে তোমার পেস্ট। থার্মোপ্লাস্টিকের সেটা আমাদের কী বলতে পারি? থার্মোপ্লাস্টিকের মধ্যে আমরা যেটা ইমপ্রেশন কম্পাউন্ড অথবা ওয়াক্স। থার্মোপ্লাস্টিক মানে বুঝতে পেরেছো তো? মানে এটাকে তুমি যদি হিট প্রডিউস করো তাহলে তার প্লাস্টিসিটি শো হবে। যেমন এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি, ইমপ্রেশন কম্পাউন্ডের মধ্যে যে কম্পোজিশন আছে, কম্পোজিশনের মধ্যে কী কী আছে? স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, গাম কাপল, কাউরিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, গাম কাপল, কাউরিক অ্যাসিড। এখানে স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড এগুলো হচ্ছে প্লাস্টিসিড, মনে থাকবে তো? দেখো কীভাবে সংলগ্ন করো, আমি এগুলিকে পড়িয়ে দিচ্ছি যেন তোমাদের এগুলো মনে থাকে বা এগুলো অ্যান্সার করতে পারো। তো স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড প্লাস্টিসিড। তো যখন তুমি একটা এই ইমপ্রেশন কম্পাউন্ড যেটা লো ফিউজিং, মিডিয়াম ফিউজিং, হাই ফিউজিং, লো ফিউজিংটা স্টিক ফর্মে পাওয়া যাবে, নর্মালি লো ফিউজিং যে স্টিক ফর্মে পাওয়া যায় সেটা কালারটা হচ্ছে ব্লু কালারও হয়, গ্রিন কালারও হয়। বোঝার চেষ্টা করতে হবে, মাঝে মাঝে ইনলে-কাস্টিং ওয়াক্সেরও স্টিক ফর্ম পাওয়া যায়, তারপর হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ডেরও স্টিক ফর্ম পাওয়া যায়। দুটো কালার আবার তোমরা ম্যাচ করে ফেললে হবে না। হ্যাঁ, নর্মালি তোমার ইমপ্রেশন কম্পাউন্ডের যেটা থাকে, স্টিকার উইথটা কিন্তু অনেক মোটা থাকে, একটু দেখে নিবা। কারণ ট্রেতে থাকে, তো ট্রেতে তো তুলতে হয়, তাই না? তো এই তোমরা নর্মালি সব কলেজে সম্ভবত আমার মনে হয় এই ইয়াটা দেখেছো তোমরা, গ্রিন কালারও কেউ দেখেছো, ব্লু কালারও দেখেছো।
স্যার এত সুন্দর করে বুঝাইতেছেন আপনি লেকচারগুলো। আমি চেষ্টা করি, আমি বরাবর চেষ্টা করি। ইভেন আমার এখানে যারা সিনিয়র কলিগস আছেন, আমাকে যারা চিনেন জানেন, তারাও জানেন আমি অলওয়েজ সেটা ট্রাই করি, কারণ আমি নিজেও লার্নার, আমি এখনও শিখি। এবং আমি একটা টিপস তোমাদেরকে বলি, আমাদের ডেন্টিস্ট্রিতে যত জুনিয়র হোক সিনিয়র হোক, আমি আমার পড়াশোনার মধ্যে আমি সবসময় এটা করতাম, আমি সবসময় কিন্তু যা বই থেকে পড়তাম তার থেকে বেশি শুনতাম মানুষের জিনিসগুলো আমি খুব শোনার চেষ্টা করতাম। ওয়ালাইকুম আসসালাম। এবার আমি একটু নড়েচড়ে বসছি, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, আমার মেন্টর বলা চলে, তিনি আমাকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, উনি কানাডার থেকে আমাকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে ফলো করছেন। উনি আমার সরাসরি আমার মেন্টর, আমার বড় ভাই। আসলে কিছু কথা না বললেই নয়, কারণ তোমাদেরকে ইন্সপিরেশনের বিষয় আছে। আশা করি ভাই ভালো আছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা ইমপ্রেশন কম্পাউন্ড যেটা আছে সেটা একটা মানে দেখো ইমপ্রেশন কম্পাউন্ডে, তাহলে আমি কম্পোজিশনটা কিন্তু বলে ফেলেছি, ঠিক আছে? কম্পোজিশন বললাম থার্মোপ্লাস্টিক, তাহলে হচ্ছে মিডিয়াম ফিউজিং, লো ফিউজিং, মিডিয়াম ফিউজিং, হাই ফিউজিং। লো ফিউজিং হচ্ছে স্টিক ফর্মে পাওয়া যাবে, যেটাতে আমরা বর্ডার মোল্ডিং করবো। এক বাক্যে একটা কথা বলবো, লো ফিউজিং ইমপ্রেশন কম্পাউন্ডে কী করবো? বর্ডার মোল্ডিং করবো, পেরিফেরাল ট্রাসিং করবো। হয় পেরিফেরাল ট্রাসিং বলা যায়, বর্ডার মোল্ডিং বলা যায়। মিডিয়াম ফিউজিং ইমপ্রেশন কম্পো দিয়ে আমরা কী করবো? আমরা মিডিয়াম ফিউজিং ইমপ্রেশন কম্পো দিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ইমপ্রেশন নিব, ঠিক আছে? আর একটা হাই ফিউজিং যেটা, সেটাও আছে, সেটা হচ্ছে ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল যেটা আর কি। এটা আবার কেটারও ইউজটা বলতেছি। তাহলে মিডিয়াম ফিউজিং, তাহলে এখন আবার একটু মিডিয়াম ফিউজিং, তাহলে টেম্পারেচারের বিষয় আছে। টেম্পারেচারটা আমি এইভাবে বলি, সেটা হচ্ছে যে এটা একটা হচ্ছে যে তোমার লো ফিউজিং যেটা 55 to 60, ওকে ফাইন। মানে বিষয়টা হচ্ছে আমি মিডিয়াম ফিউজিংটা বললাম, লো ফিউজিংটা এটা আমি ওদের ভুলে গেছি, তোমরা এগুলো বই থেকে পড়ে নিও। মিডিয়াম ফিউজিং যেটা সেটা হচ্ছে আমরা 55 to 65, আমরা এই রেঞ্জটা বলি, বা 60 to 65 এই রেঞ্জটা আমরা বলি। আমরা 55 to 65, তারপর হচ্ছে 55 to 65-65-এর মধ্যে আমরা এটা রাখার চেষ্টা করি। লো ফিউজিংটা তাহলে টেম্পারেচারটা আরও লো হবে, হাই ফিউজিংটা অ্যাবাভ হবে, 65-এর উপরে হবে। তো যাই হোক, আর ওটা 55-এর নিচে হবে লো ফিউজিংটা ডেফিনেটলি। তো মিডিয়াম ফিউজিংটা যেটা আছে, এই যে তুমি 65 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 60 to 65 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন তুমি এই ম্যাটেরিয়ালটা ইমার্স করবে, এটাকে ডুবাবে, তাই তো? এটা প্রসিডিওরটাও তো জানো তো, তাই না? এই প্রসিডিওরকে এই জন্য বললাম, আমি রিসেন্টলি আমি একটা কলেজে পরীক্ষা নিয়ে আসছি প্রসিডিওরস, আমার সিনিয়র কলেজ ছিলেন, আমার স্যার ছিলেন। আমি দেখেছি যে ওনারও এই জিনিসগুলি, এই যে প্র্যাকটিক্যালের সময় বারবার জিজ্ঞেস করছিল যে কীভাবে ইমপ্রেশনটা নিতে হয়। এটা ফার্স্ট ইয়ারে বলে আমি এখন পড়বো না, নো, এর প্রস্থোডন্টিক্সে এই কথাটা বলার কোনো মিনিং নেই। প্রস্থোডন্টিক্সে আপনি শুধু পেশেন্টকে ডেলিভার করবেন, আর পেশেন্টকে ডেলিভার করার আগে এটা ইমপ্রেশন থেকে কীভাবে আপনার হাতে আসছে আপনি জানবেন না, তাহলে কীভাবে হলো? তাহলে তো আসলে আমাদের সাথে মানে আমাদের এই প্রফেশনটাকে আমরা ওইভাবে আসলে বাড়াতে পারবো না। প্রফেশনের প্রত্যেকটা জায়গায় আপনার অবস্থান আছে, প্রত্যেকটা জায়গায় আপনার চাকরি আছে। আপনি একটা ল্যাবের একটা মাস্টার হতে পারেন। আজকে আপনার নেটে সার্চ দিয়ে দেখেন, দেশের বাইরে যে ল্যাবগুলি চালাচ্ছে সেখানে ডক্টররা চালাচ্ছে। আমি এই কথাগুলো প্রথম ক্লাসে বলেছিলাম। এটা ইন্সপায়ারিং না, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি একসময় এই কাজটা আপনাকে করতে হবে, ঠিক আছে? তো আপনি যত ভালো জানবেন তত আপনি মাস্টার হবেন। তো বিষয়টা হচ্ছে যে এই যে ইমপ্রেশন কম্পো দিয়ে ইমপ্রেশন নেওয়াটা, এটাও অনেক সময় দেখা যায়, হ্যাঁ, অনেক সময় ট্রে এক্সটেন্ড করার জন্য মিডিয়াম ফিউজিং ইমপ্রেশন কম্পাউন্ড ইউজ করি, স্যার মাত্র বললো। আবার যেটা হাই ফিউজিং আমরা সেটাও করি। আমি এটা অ্যাড করছি স্যার, ইনশাল্লাহ। আমি আরও কয়েকটা মেটেরিয়াল নিয়ে তাদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ স্যার আমার সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো এখন যেটা হচ্ছে যে এই যে আমরা যেটা করতেছি সেটা ইমার্স করব, কিন্তু এটা আমরা কিন্তু বয়লিং ওয়াটার দিচ্ছি না, রিমেম্বার। এটা 60 to 65 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দিচ্ছি। কীভাবে করব? এখানে একটা ন্যাপকিন লাগবে, তারপরে সেটা যখন তার প্লাস্টিসিটি শো করবে তখন তাকে আমরা নিডিং করতে পারবো। নিডিং মানে হচ্ছে হাতে নিয়ে তুমি তোমার মানে একটা শেপে নিয়ে আসতে পারবে। ইমপ্রেশন নেওয়ার জন্য মেটেরিয়ালটা ট্রেতে লস করতে হবে। তারপরে এখানে একটা কথা হচ্ছে যে ট্রে অ্যাডিসিভ সম্বন্ধে একটা কথা বলে রাখি। ট্রে অ্যাডিসিভটা কিন্তু এখন আমাদের দেশেও এখন অনেক মেটেরিয়ালস ঢুকে গেছে, ট্রে অ্যাডিসিভ অ্যাভেলেবল আছে। ট্রে অ্যাডিসিভ ইউজ করার চেষ্টা করো, তাহলে এটা মেটেরিয়ালসটিকে লস করবে ভালো। এটা ডেন্টুলাস আমরা স্টক ট্রের ক্ষেত্রে ইউজ করতে পারি, স্টক ট্রের ক্ষেত্রে ইউজ করতে পারি। ইন কেস অফ এটা আমরা এই প্রাইমারি ইমপ্রেশনের জন্য পারি, চাইলে আমরা ডেন্টুলাস পেশেন্টের স্টক ট্রে দিয়ে যখন ইমপ্রেশন নিব, এজিনেট দিয়ে হোক, তখন আমরা সেটা ইউজ করতে পারি। তো এখন যেটা হচ্ছে যে ট্রে অ্যাডিসিভ ইউজ করো আর নাই করো সেটা এটা কোনো বিষয় না। আমি আজ পর্যন্ত যেমন করিনি, আমি দেখেছি আমার ম্যাডামের এখানে উনি করেছেন, আমি দেখেছিলাম।
তো যেটা হোক যে ইমপ্রেশনটা নেওয়ার ক্ষেত্রে ইমপ্রেশন কম্পাউন্ড ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে যে এটা যেহেতু তোমার একটা যে টেম্পারেচারে তুমি ইমপ্রেশনটা মুখের ভিতরে দিবে তাহলে পেশেন্টের বার্নিং সেন্সেশন হওয়ার একটা বিষয় থাকে, তারপরে হচ্ছে এটা স্টিক হওয়ার একটা বিষয় থাকে, তাই এটা বার্নিংটা মেনলি সেটার জন্য এটা উপর যেটা করবে যে একদম যেটা আউটার সারফেস ইমপ্রেশনের যে আউটার সারফেসটা যেটা আমরা ইমপ্রেশন সারফেসে বলবো যেটা ওরাল টিস্যুর সাথে গিয়ে অ্যাডাপ্টেশন হবে, তাহলে ওই ট্রের ইমপ্রেশন সারফেসের উপরে সুন্দর করে তুমি পেট্রোলিয়াম জেল। এখানে একটা কথা কি আমি কেন জানি স্মার্টলি কথাটা বারে বারে বলি, অনেকে এখন বলে স্যার ভেজিলিন। আরে ভেজিলিন কথাটা কেন বলছো? তুমি সেপারেটিং মিডিয়া ক্লাসিফিকেশনে তো নাম্বার 1 ভেজিলিন ছিল না, ঠিক আছে? ওইটা নাম্বার 1 যেই তোমার ইয়াটা ছিল, ধারাবাহিকতাটা ছিল, তার মধ্যে এক্সাম্পল ছিল পেট্রোলিয়াম জেলি। পেট্রোলিয়াম জেলি কথাটা বলবো সবসময়, ঠিক আছে? পেট্রোলিয়াম জেলি প্লেস করে তারপর তুমি ইমপ্রেশনটা দাও, ঠিক আছে? আমরা এখান থেকে চলে আসি কারণ এগুলি নিয়ে এখন কথা বলা কিছু নেই। তো ইমপ্রেশন ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশনে কী বললাম, থার্মোপ্লাস্টিকের মধ্যে কী আছে, ইমপ্রেশন কম্পাউন্ড আর ওয়াক্স। আর পেস্টের মধ্যে কী আছে, জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট ইমপ্রেশন ম্যাটেরিয়াল, জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ঠিক আছে? তাহলে এটা নন ইলাস্টিকের আমি কিন্তু ডেফিনেশনটা বলেছি, ক্লাসিফিকেশনটা বলেছি। ইলাস্টিকের ক্ষেত্রে যদি আমি আসি, ইলাস্টিকের ক্ষেত্রে আসলে প্রথমে আসবে আমার হাইড্রোকলয়েড, ফার্স্টে আসবে হাইড্রোকলয়েড। হাইড্রোকলয়েডের হচ্ছে 2 টাইপস, একটা হচ্ছে রিভার্সিবল হাইড্রোকলয়েড, একটা হচ্ছে ইরিভার্সিবল হাইড্রোকলয়েড। রিভার্সিবল হাইড্রোকলয়েড যেটা সেটা আমরা বলি এগার এগার ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ইরিভার্সিবল হাইড্রোকলয়েড যেটা সেটাকে আমরা বলছি এলজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়াল। ওকে, আমরা এলজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়াল তো সবাই আমরা জানি, এটা আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি, তাই তো? তো এখন আসি ইলাস্টোমারের ক্ষেত্রে, ওখানে আরেকটা আছে হাইড্রোকলয়েড, নাম্বারটা হচ্ছে ইলাস্টোমার। ইলাস্টোমার ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ঠিক আছে? ইলাস্টোমার ইমপ্রেশন ম্যাটেরিয়াল এগুলো এখানে এসে আমরা এটাকে আমরা কী করতে পারি, আমরা বলতে পারি পলিইথার, তারপর হচ্ছে পলিসালফাইড, তারপর হচ্ছে সিলিকন। তাহলে কী কী বলেছি, পলিইথার, পলিসালফাইড, সিলিকন। সিলিকন আবার 2 টাইপস, একটা হচ্ছে অ্যাডিশন সিলিকন, একটা হচ্ছে কনডেনসেশন সিলিকন, ঠিক আছে? আবার এই তোমাদের ক্লাসিফিকেশন এটাও আছে যে ইলাস্টিক টাইপের প্রোভিশন ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটা হচ্ছে গাটা পার্চা, ঠিক আছে? এই যে স্যার একটু আগে কিন্তু একটা কথা বলেছিলাম, স্যার বলেছিলেন না যে সিঙ্গেল কপার ব্যান্ড ইমপ্রেশন ম্যাটেরিয়াল, এই যে আমরা গাটা পাচ্ছি আমরা সেটা দিয়েও কিন্তু আমরা সিঙ্গেল টুথ ইমপ্রেশন ম্যাটেরিয়াল আমরা নিতে পারি, ঠিক আছে? তাহলে অনেক কিছু আছে, এগুলো আসলে জানার বিষয় আছে, এগুলো জানার চেষ্টা করো। হ্যাঁ, আর একটা জিনিস স্মৃতি মনে পড়ে গেল, আমি পোস্ট গ্র্যাজুয়েশনে যখন পরীক্ষা দিচ্ছিলাম, পার্ট বি পরীক্ষা দিচ্ছিলাম, কথাটা শেয়ার করি। তো আমার এখানে শ্রদ্ধেয় আমাদের প্রস্থোডন্টিক্সের একজন রিজেন্ট একজন 2জন প্রফেসর আমার একটা বোর্ডে ছিলেন, ঠিক আছে? তো ওখানে আমাদের প্রফেসর বিউটি ম্যাডাম ছিলেন, তারপর হচ্ছে আমাদের প্রফেসর ম্যাডামের নামটা ভুলে গেলাম, আমাদের এটা ঠিক না, ম্যাডামের নাম ভুলে গেলাম কেন, আমাদের শ্রদ্ধেয় আমার বড় ভাই আশিক ভাইয়ের আমার তিনি ছিলেন, সাপোর্ট ডেন্টাল কলেজে এখন আছেন কিনা নামটা ভুলে গেছি। তো ওখানে আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল, সিঙ্গেল টুথ ইমপ্রেশন কী দিয়ে নেওয়া হয়? বিউটি ম্যাডাম আমাকে এটা জিজ্ঞেস করেছে, সিঙ্গেল টুথ ইমপ্রেশন কী এবং কখন নিবা, মানে কি কখন তুমি নিবা? তো ওই যে আমি যেটা বললাম না, আমি ইনলের কথাটা বলেছিলাম, আমার মনে আছে, যেটা আমি যতটুকু আমার নলেজে জানি, আর অন্য যারা জানেন আপনার বই থেকে আরও পড়ে নিন, আমি ইনলের কথাটা বলেছিলাম যে ম্যাডাম ইনলে অনলি যে ইমপ্রেশনটা আমরা নিচ্ছি ইনলের কমেন্ট করেছিলেন, এক্সিলেন্ট, ভালো। তারপরে এগুলি চাইলে আরও বই থেকে পড়ে নেবেন সুন্দরভাবে, তাহলে আরও কিছু ভালো জানতে পারবেন। তো ঠিক আছে, আসেন, আমি ইমপ্রেশন ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন বলেছি, বাট ইমপ্রেশনের একটা বিষয় আছে। হ্যাঁ, ইমপ্রেশনের বিষয়টা হচ্ছে যে বেসড অন থিওরিস অফ ইমপ্রেশন মেকিং, 3 টাইপস, মিওকো কম্প্রেসিভ, মিওকো স্ট্যাটিক, সিলেক্টিভ প্রেশার টেকনিক। তাহলে মিওকো কম্প্রেসিভ যেটা, মিওকো কম্প্রেসিভ এই বিষয়ে এত ডিসক্রাইব করার কোনো আমার মানে সুযোগ আমার নাই, আমি শুধু এতটুকু বলবো, ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে যখন আমরা ইমপ্রেশনটা নিব, এটা মিওকো কম্প্রেসিভ একটা থিওরিতে যাবে, ঠিক আছে? তো মিওকো কম্প্রেসিভ থিওরিতে যাবে এইভাবে যে আপনারা সবাই কিন্তু একটা জিনিস জেনে আসছেন, ইন্টারনাল কম্প্রেশন। ইন্টারনাল কম্প্রেশন, তাই না? ইন্টারনাল কম্প্রেশনটা কি, যে আমাদের যে ইমপ্রেশন ম্যাটেরিয়াল আমরা ইমপ্রেশন নিচ্ছি তাদের ইলাস্টিসিটির উপরে কিন্তু ভিত্তি করে আমরা কিন্তু এইভাবে বলি যে সে প্রপার একটা টিস্যুর সাথে সে অ্যাডাপ্টেশন হবে এবং একটা সার্টেন টাইমে তার যে সেটিং টাইমটা আছে সেই সেটিং টাইমটা একদম ফাইনাল সেটিং টাইম যখন হয়ে যাবে তখন আলটিমেটলি একটা রেপ্লিকা ওই ইমপ্রেশন সার্ফেস টিস্যুর ট্রেড ইমপ্রেশন সার্ফেসে অলরেডি চলে আসবে। বিষয়টা তো তাই। তাহলে একটা ইমপ্রেশন ম্যাটেরিয়ালের 3টা জিনিস কিন্তু খুব প্রয়োজন। একটা হচ্ছে তার ইলাস্টিক ইন নেচার হওয়াটা জরুরি, তাহলে আমরা সেটা বলি একটা গুড ফ্লো হতে হবে, ইলাস্টিক ইন নেচার, তাহলে তার গুড ফ্লো থাকবে। ফ্লোটা মানে হচ্ছে এই যে আপনি ট্রেটাকে আপনি এইটা ধরেন আপনার এই যে এটার ইমপ্রেশনটা আনবে, তাহলে আপনি ট্রেটাকে গিয়ে এটার সাথে অ্যাডাপ্ট করাবেন। তো ট্রেতে আমি একটু আগে বলেছি যে দেখেন ম্যাটেরিয়ালের কথা বলেছি, ম্যাটেরিয়াল কী বলেছিলাম 5 থেকে 6
মিলিমিটার যেটা বলেছেন, অনেকে 6 থেকে 7, 6 থেকে 8, ঠিক আছে আপনি এই ম্যাটেরিয়ালটা আপনি নেন, তবে বেশি বাল্কি আবার করতে পারবেন না। বেশি বাল্কি করলে আবার কী হবে, ম্যাটেরিয়াল বেশি বাল্ক হলে যদি ট্রের যে ফ্লেঞ্জের যদি ওভার করে ফেলেন, তাহলে এটা পিছনে চলে যাবে ম্যাটেরিয়ালটা। ইমপ্রেশন নিলে যে গ্যাগ রিফ্লেক্স, আপনাদের অনেকেই নতুন যারা ইমপ্রেশন নিতে যান তখন দেখা যায় যে পেশেন্টের সিটিং পজিশনটা ঠিক থাকে না, ইমপ্রেশন নিচ্ছেন, পেশেন্টে গ্যাগ রিফ্লেক্স হচ্ছে। গ্যাগ রিফ্লেক্সের জন্য আপনি খেয়াল করবেন যে আপনি তারপরে যদি ইমপ্রেশন নিতে চান আপনার হাতও কিন্তু একটা প্রেশার পাবেন, কারণ সফট প্লেট ওখান থেকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু ডিসপ্লেসড হয়ে যাবে, ইমপ্রেশনটা কিন্তু ভালো আসবে না। সুতরাং ইমপ্রেশন আপনি কমও নিতে পারবেন না, বেশিও নিতে পারবেন না। সুতরাং ওই ট্রে সিলেকশনটা খুব জরুরি। আর ট্রে সিলেকশনের ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপারের ট্রে নেওয়ার সময় কী বলেছিলাম মনে আছে তো, মেক্সিলারি টিউবারসিটি যেটা কাভার করবে, লোয়ারের সময় যেটা রেট্রোমালোপেট কাভার করবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, কাভার করেছে ভালো, তারপরে আপনি আবার বর্ডারটা দেখবেন, ইমপ্রেশনটা ভিতরে ঢুকিয়ে শুধু এই কাভার করছি সেটা দেখলে হবে না, এটা ঢুকিয়ে তারপরে একটু আপনার মাসেলগুলো ট্রিম করে দেখবেন যে পেশেন্ট এই সাইডে কোথাও কোনো ব্যথা পাচ্ছে কিনা, মানে ফ্লেন্সটা আপনার কোথাও গিয়ে আপনার হার্ট করছে কিনা। হয় যদি শর্ট হয় তাহলে হার্ট তো করবেই না, বেশি লং হলে ফ্লেন্স যদি লম্বা হয় তাহলে কিন্তু অলরেডি কোথাও এটা সফট টিস্যু থেকে ইনজুর করবে। তাহলে সব কিছু চেক করে তারপরে আপনি ইমপ্রেশন নিতে যাবেন, তাহলে আপনি একটা ভালো ইমপ্রেশন পাবেন। মনে রাখবেন, ইমপ্রেশন যদি ভালো আসে তাহলে আপনার দিনটাই ভালো যাবে, আপনার প্রসেসটাই ভালো যাবে। সো মিউকো কম্প্রেসিভ ইমপ্রেশনের ক্ষেত্রে এখানে কী হচ্ছে, ইমপ্রেশন ম্যাটেরিয়ালের 3টা ক্রাইটেরিয়া কী বললাম, সেটা হচ্ছে গুড ফ্লো, ইলাস্টিক ইন নেচার, গুড ফ্লো, আরটা হচ্ছে তার ডাইমেনশনাল স্টেবল। কী বলেছি, ডাইমেনশনাল স্টেবল, ঠিক আছে, ডাইমেনশনাল স্টেবল। তাহলে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো এখানে আপনি দেখেন, যদি আপনি প্রাইমারি ইমপ্রেশন নিচ্ছেন ইমপ্রেশন কম্পো দিয়ে, সেখানে কিন্তু আপনি ইলাস্টিক ইন নেচার পাচ্ছেন না, এটা নন ইলাস্টিক ইমপ্রেশন মেটেরিয়াল দিয়ে নিচ্ছেন, তাই না? তারপর এখানে ডাইমেনশনাল স্টেবল যে বিষয়টা আসে সেটা নিয়ে এখন আমার কথা বলা কিছু নেই, আমরা ওই প্রথমটা নিয়ে থাকি। এখানে আপনি যখন প্রেশারটা দিচ্ছেন ইমপ্রেশনটা নেওয়ার সময়, সেই প্রেশারটা আপনি ফার্ম প্রেশার দিচ্ছেন না। আমরা যে কোনো ইমপ্রেশন নেওয়ার জন্য ফার্ম একটা প্রেশার দিয়ে থাকি। ফার্ম মানে হচ্ছে যে এডিকুয়েট প্রেশার, যতটুকু তার ইমপ্রেশন আনার জন্য যতটুকু প্রেশারটা দরকার ততটুকুই আমরা দিচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমাদের প্রেশারটা আমাদেরকে একটু বেশি দিতে হচ্ছে, কারণ এটা নন ইলাস্টিক ইন নেচার। এই যে আপনি প্রেশারটা বেশি দিচ্ছেন, এতে কিন্তু টিস্যু ডিসপ্লেস হয়ে যাচ্ছে, এতে আপনার কী হচ্ছে, আপনার ওরাল টিস্যু ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। বেজাল বোনের উপরে যে আপনার টিস্যুটা আছে, যে মিউকোজাটা আছে, সাব মিউকোজাটা আছে, তাই না, ওগুলো ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। এই ডিসপ্লেস অবস্থা আপনি ইমপ্রেশনটা নিয়ে আসছেন। তাহলে এই ডিসপ্লেস অবস্থা ইমপ্রেশন নিয়ে এসে তারপরে যখন আপনি প্রসেসিস মেকিং করছেন, তাহলে আলটিমেটলি ওই প্রসেসিসটা যখন পেশেন্টের মুখে যাবে, সেখানে কিন্তু সেটা টিস্যুকে ডিসপ্লেস করেই কিন্তু এটা ডিটেনশনের চেষ্টা করবে, স্টেবিলাইজেশনের চেষ্টা করবে। এম আর রাইট? অফকোর্স রাইট। টিস্যু কী করবে, কথায় বলে না যে শরীর কিন্তু যখন একবার রেগে যায় তখন কিন্তু আর মন দিয়েও শরীরকে জয় করা যায় না। এই জন্য বলা সুস্থতা একটা অনেক বড় নিয়ামত, তাই না? শরীর যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি সব ঠিক। আপনার মন চাইতেছে আপনি এখন দৌড়াবেন, কিন্তু আপনার শরীর বলতেছে আমার পা চলতেছে না, আপনি দৌড়াতে পারবেন? আপনার শরীর বলতেছে আপনি দৌড়ান, মন বলতেছে না, তারপরেও দেখবেন শরীরের প্রয়োজন হলে আপনি না দৌড়ালে একটু হেঁটে যাচ্ছেন। তাই শরীরের যত্ন নিতে হয়। তো শরীরের বিষয়টা এই জন্য বললাম, এই যে মুখের ভিতরে যে ওরাল টিস্যু আছে তারাও কিন্তু ইরিটেট হয়ে যাবে, তাদেরকে এত প্রেশারে রেখে আপনি একটা ডেঞ্চার মুখে রাখবেন, সে রাখবে না, তার মধ্যে রিবাউন্ড টেন্ডেন্সি এটা ডেফিনেটলি হতেই হবে, কারণ তার নিজেরও কিন্তু একটা মডুলাস অফ ইলাস্টিসিটি আছে, অফকোর্স আছে, তার নিজেরও কিন্তু একটা স্থিতিস্থাপকতা আছে, অবশ্যই আছে। সেও কিন্তু প্রফেশনাল লিমিট মেনটেন করে, অবশ্যই করে। তার মধ্যে সে কিন্তু নিজেকে সুস্থ রাখতে চায়, অবশ্যই চায়। সুতরাং সে কিন্তু আলটিমেটলি কী করবে, ওই ডেঞ্চারটাকে কিন্তু ওই রাখার চেষ্টা করবে না, একটু সাডেন টাইমে সে ডেঞ্চারটাকে চাইবে খুলে ফেলতে। আবার আপনি ডেঞ্চার তো লং টার্ম পড়বেন না, ডেঞ্চার খুলে আবার কী করবেন, পানিতে ভিজা রাখবেন না রাতে, যখন পানিতে ভিজা রাখবেন তখন টিস্যুগুলি অনেক মজা পাবে, তার রিবাউন্ড টেন্ডেন্সি তখন বেড়ে যাবে। একটা সাডেন টাইমে সে কিন্তু প্রতিহত করবে, ওই ডেঞ্চারটাকে আর মুখে সেট করতে যাবে না, এটা লুজ হয়ে যাবে। এগুলি মিউকো কম্প্রেসিভ ইমপ্রেশন ম্যাটার, ইন্টারনাল কম্প্রেশন। আমি এত ভ্যাগ করে বলার কিছুই আসলে ছিল না, কিন্তু বোঝানোর জন্য, কারণ এখানে এত স্টুডেন্ট হয়তো আছেন, কেউ ভালো বুঝতেছেন, কেউ হয়তো বুঝতে পারছেন না, কিন্তু পরীক্ষার সময় গোলমাল করে ফেলেন, তাই আমি একটু এলাবোরেট করছি। ক্লাসে ব্যাক বেঞ্চরকে যদি ইন্সপায়ার করা যায়, তাহলে ক্লাসের সামনে যারা বসে তারা এমনিতে ইন্সপায়ার্ড হবে। সো মিউকোস্টেটিক, যেটা মিউকোস্টেটিক নামই বল, মিউকোস্টেটিক পরিবেশ বান্ধব, কি মজার একটা ইমপ্রেশন, তাই না? পরিবেশ বান্ধব ইমপ্রেশন, এর কোনো বিষয় না। আপনারা এলজিনেট দিয়ে ইমপ্রেশন নিচ্ছেন, হ্যাঁ, প্রথম যারা নিচ্ছেন তাদের হয়তো এত প্রেশারের বিষয়টা বুঝেন না, তারপরেও দেখা যাচ্ছে কত সুন্দর একটা ইমপ্রেশন চলে আসে। আমরা পরীক্ষাতে যতবার দেখি যারা একটু নিউলি ইমপ্রেশন নেওয়ার চেষ্টা করেন, ইমপ্রেশনটা ভালোই আনতে পারেন, হয়তো তার দেখা যাচ্ছে ট্রে ফ্লেঞ্জ শো হচ্ছে, অথবা মেটেরিয়াল শর্ট হয়ে গিয়েছে, অথবা মেটেরিয়ালস ওভার হয়ে গিয়েছে, অথবা তার মাসেল ট্রিমিংটা হয়নি, ফ্রেনামেন্টটা ভালো আসেনি, এইসব জিনিসগুলি ভালো আসেনি, এই জিনিসগুলি দেখি। বাট প্রপার বেজাল সিটের সাথে তার সুন্দর একটা অ্যাডাপ্টেশন করে ইমপ্রেশন নিয়ে আসছে, বেজাল সিটটা মানে ইমপ্রেশনের ট্রের ইমপ্রেশন সার্ফেসটা খুব ভালো দেখা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে মিউকোস্টেটিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, এখানে এই কথাগুলি দেখেন, আমি যা যা বলছি সেটাই লেখা আছে। দ্য টিস্যুস আর রেকর্ডেড ইন রেস্ট পজিশন, দ্য প্রেশার অ্যাপ্লাইড ইন দ্য টেকনিক ইজ ভেরি মিনিমাল,
আপনাকে প্রেশার দিতে হবে, ফার্ম ফার্ম। তাহলে হচ্ছে মিনিমাল প্রেশার, দ্যার ইজ নো ডিসপ্লেসেবিলিটি অফ টিস্যুস, এখানে টিস্যু কোনো ডিসপ্লেস হচ্ছে না, ঠিক আছে। ইমপ্রেশন টেকনিক, ইমপ্রেশন মেটেরিয়াল উইথ লো ভিসকোসিটি লাইক লাইট বডি কনসিস্টেন্সি ইলাস্টোমার ইমপ্রেশন মেটেরিয়াল, ইমপ্রেশন প্লাস্টার, এলজিনেট ক্যান বি ইউজড। আমি কিন্তু এখনও ইলাস্টোমার নিয়ে এত কথাগুলো বলছি না, আমি এলজিনেট নিয়ে কথাটা বলছি, ইলাস্টোমারের কথাটা আমি একটু পরে আসছি। সিলেক্টিভ প্রেশার টেকনিকে এখানে আসে। সিলেক্টিভ প্রেশার টেকনিক হচ্ছে বোথ মিউকোস্টেটিক অ্যান্ড মিউকো কম্প্রেসিভ টেকনিক। দ্য প্রেশার ইজ অ্যাপ্লাইড অফ দ্য স্ট্রেস বেরিং এরিয়া অ্যান্ড লেস প্রেশার ইজ অ্যাপ্লাইড অন দ্য নন স্ট্রেস বেরিং এরিয়া। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমরা যে স্ট্রেস বেরিং এরিয়া, নন স্ট্রেস বেরিং এরিয়া, রিলিফ এরিয়া কথাগুলি বলেছি, এই কথাগুলো আমরা কেন বলেছিলাম? এই কথাগুলি বলার উদ্দেশ্য ছিল স্ট্রেস বেয়ারিং এরিয়া মানে কি, আমি আপনি পাশাপাশি দাঁড়িয়ে আছি, এখন আমার যেই মানে যতটুকু ফোর্স আমার উপরে দেওয়া হবে, আমি যেটা অ্যাবজর্ব করতে পারবো, আমার পাশে যিনি আছেন তিনি হয়তো আমার থেকে কম বা বেশি পারবেন, আমি ধরে নিলাম উনি আমার থেকে বেশি পারবেন, তাহলে আমি তাকে সুযোগ দেবো যে ভাই আপনি তাহলে ওই যে শক্তিটা বাইরের থেকে প্রদর্শন করা হবে আপনি সেটা প্রতিহত করেন। বিষয়টা ঠিক সেই রকম, সেই প্রতিহত করবে, সে হচ্ছে স্ট্রেস বেরিং এরিয়া। যেমন ধরো আমরা স্ট্রেস বেরিং এরিয়া যদি আমরা বলে থাকি, সেটা আমরা একটা কী পড়েছিলাম, পোস্টেরিয়র ল্যাটারাল স্লোপ অফ দ্য হার্ট প্লেট। পোস্টেরো মানে কি, পোস্টেরিয়র ল্যাটারাল স্লোপ অফ দ্য হার্ট প্লেট। এক্সিলেন্ট। ওইখানে আসলে শুধু আমরা না, বিষয়টা হচ্ছে যে তোমরা যখন পড়ো না, তোমরা শুধু এরিয়াটার নামটাই মনে রাখো, একটু আগে লেকচারগুলোতে ফিরে যাও। আমি তোমাদেরকে লেকচারগুলো যে পড়িয়েছিলাম সেই লেকচারগুলোতে একটু দেখো তো, ওইখানে তোমার নর্মাল মিউকোজার লেয়ারটা কেমন থাকে, সাব মিউকোজার লেয়ারটা কেমন থাকে, সেটার ছবি পর্যন্ত আমি আমার ল্যাপটপ থেকে দেখেছিলাম। তাহলে ওইটা দেখলে বুঝতে পারবে যে পোস্টেরিয়র ল্যাটারাল স্লোপ অফ দ্য হার্ট প্লেট আলটিমেটলি মিউকোজা, সাব মিউকোজা, ওভারলাইং দ্য বোন, তার কন্ডিশনটা কেমন থাকে, তাহলে কেন তাকে স্ট্রেস বেরিং এরিয়া বলা হচ্ছে, সে স্ট্রেসটা কেন নিতে পারে, ঠিক আছে। এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাবমিউকোজার থিকনেস। কী বলেছিলাম যে থিকনেসটা কিন্তু এডিকুয়েট হতে হবে, সাবমিউকোজার থিকনেস যদি আবার খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার সেটা হবে না। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এটা এটা একটা কথা বুঝে নিও, সিলেক্টিভ প্রেশার টেকনিকের মধ্যে হচ্ছে একটাতে প্রেশার নিবে, মানে স্ট্রেস বেরিং এরিয়াতে তুমি প্রেশারটা নিতে পারবে, নন স্ট্রেস বেরিং এরিয়া তোমাকে অবশ্যই প্রেশারটা কম দিতে হবে। আর রিলিফ এরিয়া মানে কি, রিলিফ এরিয়া মানে রিলিফই করতে হবে তুমি ওখানে, এসব কি রিলিফ এরিয়াতে ওখানে কোনো সাবমিউকোজা, যেমন সাবমিউকোজা তোমার কোনো লাইনিং থাকে না, টোটাল মিউকোজার সাথে বেসাল বোনের অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে। যেমন ধরো তোমরা মিড প্যালাটেন রেফি, সেখানে তো তুমি কোনোভাবেই তুমি একটা মানে এটা এগুলো নিয়ে যদি তোমাদের কিউরিসিটি থাকে তো তুমি জাস্ট, অনেকে আছো মানে মানে আমাদের ডক্টরদের অনেকেই আছে যে আসলে নেলে ফিঙ্গার রাখতে পছন্দ, না কী বললাম, মানে ফিঙ্গারে নেল রাখতে পছন্দ করে এত বড় বড়। যাই হোক, আই ডিজ লাইক ইট। পেশেন্টের মধ্যে যখন কাজ করবে তখন এগুলো আসলে খুবই হ্যাম্পার করে, সুতরাং সবাই এগুলি তোমাদের পার্সোনাল হলেও আমাদের শিক্ষক হিসেবে আমাদেরকে বলে দেওয়া একটা বিষয় আছে, তাই না, আমাদের হাইজিন মেনটেন্যান্সে, যে এখন কোভিড-19 জন্য পারলে আঙ্গুলি কেটে ফেলে দাও, বিষয়টা এরকম, তাই না। এখন কত সচেতন আমরা নিজেরা, যখন বিপদে পড়ে যায় তখন কত সচেতন, নখও রাখছি না, আর নখের ভিতরে আবার হাত ধুচ্ছি, নখের ভিতরে আবার কোভিড থাকে কিনা, বা আমার অনেক আছে, অনেকে আমাকে নখটা এমনভাবে কাটতেছি যেন একদম পুরো মাংস দেখা যাচ্ছে, বিষয়টা এরকম, এখন কত সচেতন। তো পেশেন্টের মুখে যখন কাজ করবে তখন তোমাকে আরও সচেতন হতে হবে। তো যেটা বলছি যে কারো যদি নর্মালি একটু ফিঙ্গার দিয়ে, একটু নেল দিয়ে তোমরা একটু মিড প্যালেটের রেফিতে এমনি একটু লম্বা একটু টান দাও, দেখো তোমার কেমন বার্নিং সেন্সেশন হয়, তুমি নিজেই খেয়াল করে দেখো কেমন বার্নিং সেন্সেশন হয়। তাহলে এটা রিলিফ এরিয়া, যদি রিলিফ না করো তাহলে পেশেন্টের জন্য কী হবে সেটা বুঝে নাও। যাই হোক, এইটা 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 এই যে স্পেশালটা ফেব্রিকেশন করার সময় যদি আমি ওইটা তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো তোমাদের এখানে বিষয় আছে কিভাবে আমরা স্পেসারটা দিব, আমরা রিলিফ কিভাবে করব, তারপর স্পেসার কিভাবে দিব, তারপরে টিস্যু স্টপার একটা কথা বলা হয়, টিস্যু স্টপার এটা কিভাবে প্লেস করব, কোথায় প্লেস করব, এই কথাগুলো হয়তো আমি তোমাদেরকে আরও দেখাতে পারতাম, ঠিক আছে। তো যাই হোক, আমি একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা একটু দেখো, এই যে ছবিটা তোমরা একটু যারা একটু দেখতে পাচ্ছ, যারা ছবিটা একটু দেখলেই হবে, হ্যাঁ ছবিটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারতেছো, তাই না, কোথায় রিলিফ, কোথায় তারপরে আমরা কী করেছি, ছবিটা একটু দেখতে পাচ্ছ। বইটা অবশ্য তোমাদের কালেকশনে নেই, ওইটা নিয়ে আমি পরে তোমাদেরকে বলবো। এই বইটা এখন না, এটা যেটা দীপক আছে, দীপক থেকে তোমরা পড়ার চেষ্টা করো, দীপকেই ছবি আছে, এটা এখন তোমাদের জন্য, এটা এখন না, এটা পরে তোমাদের ইনশাল্লাহ লাগবে। আমি কিন্তু যেটা বলি সেটা ক্লিয়ারলি বলি, আমি বই দিতে অনেক আগ্রহী, কিন্তু যে বইটা যেটা যখন তোমার নেই সেটা এখন দরকার নেই। তো যাই হোক, এইটা আমরা শেষ করে ফেলি, এইখানে আমরা বেশি থাকবো না। তারপরে হচ্ছে আমরা ইমপ্রেশনে আসো, তাহলে আমরা ইমপ্রেশন নিলাম, ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে আমরা ইমপ্রেশন নিব, ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে আমরা প্রাইমারি ইমপ্রেশন নিব। তাহলে প্রাইমারি ইমপ্রেশন কীভাবে নিব এগুলি নিয়ে আমি কিছু ডিসকাস করেছি, আশা করি তোমাদের উপকার হয়েছে। তারপরে
ইমপ্রেশন নেওয়ার সময় আমাদেরকে কী প্রোটেকশন মেনটেন করতে হবে সেটা নিয়ে একটু কথা বলেছি। ট্রে সিলেকশন কীভাবে করবা, এখানে স্যার আমাকে একটা কথা বলেছিল যে ট্রে যখন আমাদের ট্রে আমরা চাইলে ট্রের বর্ডারটাকে আমরা কিন্তু এনলার্জ করতে পারি। জিনিসটা খেয়াল করে দেখো, তুমি তোমার ইনস্টিটিউটে আছো, হয়তো সেখানে তুমি যে ট্রেটা ইউজ করছো প্রপারলি ট্রেটা হয়তো তোমার এরিয়া কাভার করছে না, ম্যাক্সিলারি টিউবারসিটি কাভার করছে না, তাহলে কি করবে? কাভার করছে না, তাহলে অনেক সময় যেটা হয় কি, আমি যেটা দেখেছি, ইভেন আমারও এটা হয়েছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন বলতাম কি যে আচ্ছা ট্রে যদি কাভার না হয় পিছনের দিকে, সমস্যা কি, আমি যে ম্যাটেরিয়াল দিয়ে নিচ্ছি ম্যাটেরিয়াল তো ট্রে বাইরে চলে যাচ্ছে, ওইটা দিয়ে তো ঠিকই আমার ইমপ্রেশনটা আসতেছে। তারপরে এটা তো আবার জাজমেন্ট করে দেখতাম আর ট্রের বাইরে ম্যাটেরিয়াল কিন্তু অলরেডি অ্যাডাপ্টেশন এসে ইমপ্রেশনটা নিয়ে আসছে। কিন্তু ট্রেটা কেন ইউজ করছো? ট্রে তো ম্যাটেরিয়ালকে লস করার জন্য, তাই না? একটা ম্যাটেরিয়াল তারও একটা জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে সে একটা সারফেসের সাথে অ্যাডাপ্টেশন হবে। অ্যাডাপ্টেশন হওয়ার আগে যদি তাকে তুমি ঝুলন্ত অবস্থায় রেখে দাও তাহলে তো সে এমনিতেই নিচের দিকে পড়ে যেতে চেষ্টা করবে, কারণ তারও তো একটা ফিজিক্যাল একটা চেঞ্জের বিষয় আছে, তাই না? তার সে একটা ইলাস্টিসিটি যখন তার শো করতেছে, তারপর সেই কন্ডিশনে তুমি ইমপ্রেশনটা নিচ্ছ, যেমন ইমপ্রেশন কম্পাউন্ডের ক্ষেত্রে। তারপর মুখের ভিতরে একটা বিষয় আছে যে আমি জানি না তোমরা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার নাম শুনেছো? গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, ফিউশন টেম্পারেচার, ঠিক আছে, এগুলি নিয়ে এখন আর কথা বাড়ালে আসলে অনেক লিন্দি হয়ে যাবে। যাই হোক, তো এটা হচ্ছে যে তোমার ট্রের সাপোর্ট লাগবে। ট্রের সাপোর্ট ছাড়া ইমপ্রেশন ম্যাটেরিয়াল এইভাবে ঝুলন্ত ইমপ্রেশন ম্যাটেরিয়ালকে টিস্যুর সাথে অ্যাডাপ্টেশন করলে ইমপ্রেশন চলে আসবে, এগুলি কোনো ধরনের কোনো মানে কথার মধ্যেই পড়ে না। তাহলে ট্রেটাকে তোমার এক্সটেন্ড করতে হবে। ট্রে এক্সটেন্ড করার জন্য তুমি কী করতে পারো আমি আগে বলে দিচ্ছি। স্টিকি ওয়াক্স ইউজ করতে পারো। কী ইউজ করতে পারো? স্টিকি ওয়াক্স ইউজ করতে পারো, ঠিক আছে? স্টিকি ওয়াক্স ইয়েলো কালার ইন নেচার, ভুল করো না, স্টিকি ওয়াক্সের কালারটা হচ্ছে ইয়েলো কালার ইন নেচার। তারপরে তুমি চাইলে এই যে ইমপ্রেশন কম্পাউন্ড সেটা তুমি ইউজ করতে পারো। ইমপ্রেশন কম্পাউন্ড দিয়েও তুমি চাইলে ট্রে এক্সটেন্ড করতে পারো, ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে যে তুমি চাইলে আমরা যেটা বেস প্লেট ওয়াক্স সেটা দিয়েও আমরা চাইলে করতে পারি, আমরা ট্রে এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে? তাহলে কতগুলি বিষয় কতগুলি মানে মাধ্যম বলা হলো যে যেটার মাধ্যমে তুমি ট্রেকে এনলার্জ করতে পারো প্রপার ইমপ্রেশনটাকে গেট করার জন্য, যেন তোমার উদ্দেশ্য হচ্ছে যে তুমি ইমপ্রেশনটা আনার সময় তোমার প্রপার অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কগুলি যেন প্রপার আসে। মনে আছে আমরা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কে পড়েছিলাম না, ম্যাক্সিলারি টিউবারসিটি পিছনে আমাদের কী থাকে, হেমুলার নচ থাকে, বলেছিলাম তো। তাহলে ওইটা ইমপ্রেশনটিকে আসতে হবে না? আসতে হবে কি হবে না? তারপরে মনে আছে যে ওই ইমপ্রেশনটা আনার সময় কি বলেছিলাম, যে এত স্ট্রেস কন্ডিশন ইমপ্রেশন আনবে না পেশেন্টকে। তাহলে এখানে একটা কথা বলে নিতে হয়, পেশেন্টকে তুমি চেয়ারে যে বসাচ্ছ তো চেয়ারের পজিশন, তোমার পজিশন কোথায় থাকবে? একটা ইমপ্রেশন আসবে কীভাবে? ইমপ্রেশন আসার আরেকটা শর্ত হচ্ছে তুমি ট্রে সিলেকশন করলে, সব সিলেকশন করলে, কিন্তু গাড়ির দরজাই খুললে না, তো গাড়ির দরজার চাবিটা না নিয়ে তুমি বাসা থেকে নেমে গেলে তোমার গাড়ি রেডি, তোমার লাভ কী? তুমি গাড়িতে তো এন্ট্রান্স করতে পারবে না। এই ইমপ্রেশন আনার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার সমস্ত কিছু রেডি, এলিমেন্টস রেডি, তোমরা সব বরাবর এটাই করো, সব কিছু তোমরা করো, কিন্তু তোমার দাঁড়ানোর পজিশনটা ঠিক নেই, পেশেন্টের পজিশন ঠিক নেই, আলটিমেটলি তোমার ইমপ্রেশনটা কিন্তু ভালো আসতেছে না। তাহলে তোমার দাঁড়ানোর পজিশন হচ্ছে, যদি তুমি লোয়ারের ক্ষেত্রে নাও, তুমি যদি দাঁড়িয়ে কাজটা করো তাহলে পেশেন্ট কিন্তু অবশ্যই তোমার এই এলবো রিজনে থাকবে, ঠিক আছে? মনে থাকবে তো? আর যদি তুমি এলবো রিজনে থাকবে, আর আপারের ক্ষেত্রে তুমি যদি পেশেন্টকে তুমি এক্সামিন করো তাহলে তোমার মিড চেস্ট বরাবর থাকবে। আর পেশেন্টের সাথে যখন তুমি দাঁড়াবে, পেশেন্টের সাথে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা এইভাবে কথাটা বলে রাখি যে পেশেন্টকে দাঁড়ানোর ক্ষেত্রে না তোমার টাচে আসবে, আবার না তুমি বেশি দূরে চলে যাবে। বিষয়টা এটা না যে আমি একটা ডিস্টেন্স রেখে আমি পেশেন্ট দেখবো, সেটা না। এগুলি ঠিক আছে, এগুলি তোমরা প্র্যাকটিক্যালি তোমাদের টিচাররা এগুলি সবসময় দেখিয়ে থাকেন, তোমরা এগুলিকে কনসেন্ট্রেট করো। আমরা এই কথাটাই বলতে চাচ্ছি, আমিও বলতে চাচ্ছি, আমরা টিচারও এই কথাটাই বলতে চাচ্ছি যে এখানে ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি পড়িয়ে দিচ্ছি তা না, তুমি বই পড়ো, তোমার টিচারদেরকে ফলো করো, টিচারদেরকে তাদের কাছ থেকে এই জিনিসগুলো আর ভালো করে জানো। তারপরে যেটা হচ্ছে যে ইমপ্রেশনটা যখন তুমি নিচ্ছ, ইমপ্রেশন নেওয়ার সময় একটা বিষয় আছে যে লোয়ার ইমপ্রেশন যদি নিতে চাও তাহলে পেশেন্টকে তুমি কীভাবে বসাবা। আমরা যে ইরেক্ট পোস্টার একটা কথা বলি, আমরা ইরেক্ট পোস্টারে বসানো সেগুলো একটা বিষয় আছে। তারপর হচ্ছে এই যে ম্যান্ডিবল যেটা আছে এটা প্যারালাল টু দ্য ফ্লোরে থাকতে হবে। তুমি কোথায় দাঁড়াবে? তুমি হচ্ছে রাইট ফ্রন্টে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? রাইট ফ্রন্ট। কোথায় দাঁড়াবে? রাইট ফ্রন্ট। যদি ঘড়ির কাঁটা হিসাবে ধরো তাহলে 9 কয়টা বাজে? 9টা বাজে। 6 না, 6 হলে তো এটা স্লিপ অফ দ্য টাইম। 9টায় দাঁড়াবে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে যে তুমি রাইট ফ্রন্টে দাঁড়াচ্ছ, এটা লোয়ার ইমপ্রেশনটা নেওয়ার সময়, ওকে? আর যখন যদি আপার ইমপ্রেশনটা নিতে যাও তাহলে তুমি যেটাকে বলে রাইট ব্যাক যেটাকে বলা হয়, ঠিক আছে?
রাইট ব্যাক, পিছনে পিছনে বলতে আমি তোমাকে 12টায় দাঁড়াতে বলছি না, তুমি 11টায় দাঁড়াও, 10টা থেকে 11টা এর মধ্যে দাঁড়াও, কমফোর্ট জোনে দাঁড়াও, এগুলো এক বিষয় না, যে কমফোর্ট জোনে দাঁড়িয়ে তুমি ইমপ্রেশন আনার চেষ্টা করো। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ইমপ্রেশন ধরো তোমরা নিয়ে আসছো, ভালো ইমপ্রেশন আসছে, তোমার ট্রে সিলেকশন ভালো ছিল, ইমপ্রেশন ম্যাটেরিয়ালের মিক্সিংটা ভালো ছিল, তারপরে হচ্ছে তার যে তোমার ফাইনাল আউটকাম যেটা আনার আগে যেটা ফাইনাল আউটকাম, সেখানে একটা কথা বলি, মাসেল ট্রিমিংয়ের কথাটা তোমাদেরকে একটু বলে দিই। মাসেল ট্রিমিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপারে যখন ইমপ্রেশনটা নিচ্ছ, তাহলে যেটা হচ্ছে যে তোমরা একটু মানে পেশেন্ট তো ওপেন করতেছে, মাউথ ওপেন করবে, তো তাই তো ইমপ্রেশন নেওয়ার সময় তোমরা অনেকেই যেটা করো, ট্রেটাকে সরাসরি মুখের ভিতরে এইভাবে স্ট্রেট ঢুকানোর চেষ্টা করো। আর এভাবে একটা জিনিস চিন্তা করো যে তোমার যে ইমপ্রেশন ট্রে যে পেরিফেরিগুলি একদম পোস্টেরিয়র দিকে পেরিফেরিগুলি একটু বালজি থাকে, তো তুমি ট্রেটা ঢুকানোর সময় তার এখানে আলটিমেটলি অ্যাঙ্গেল অলরেডি তুমি তাকে একদম ইনজুর করে ঢুকাচ্ছ। এটা নিয়মটা হচ্ছে তুমি একটু 30-40 ডিগ্রি অ্যাঙ্গেল করে আগে একটা মানে এন্ডিং পেরিফেরি যেটা বলে, এন্ডিং পেরিফেরি একটা অংশ আগে ঢুকাও, তারপরে তুমি আস্তে স্লাইড করে তুমি অপর অংশটা ঢুকিয়ে দাও, যেন কোনোভাবে তার অ্যাঙ্গেলে যেন কোনো প্রেশারটা না পড়ে। তারপরে হচ্ছে স্ট্রেস, এত বড় মানে এত বড় করতে বলেছো, তো এই করতে গিয়ে যখন তুমি ট্রেটা ঢুকাচ্ছ, ঢুকানোর পরে তুমি স্ট্রেস কন্ডিশনে রেখে দিচ্ছ, তাহলে স্ট্রেস কন্ডিশনে রাখলে অলরেডি কিন্তু এইখানে যেটা আছে দেখো, এই যে এখানে যে আমার মাসেলটা আছে, এই মাসেলটা কিন্তু অলরেডি কিন্তু স্ট্রেস অবস্থায় আছে, তাহলে কিন্তু সে কিন্তু ওই যে সালকাস যে একটা ডেপথ আছে তোমার, যেটা ভেস্টিবুলার ডেপথ, এই ডেপথে কিন্তু আলটিমেটলি স্পেসটা স্ট্রেস অবস্থা থাকলে স্পেসটা থাকবে না। তাহলে যখন তুমি এই অবস্থায় ট্রেটা ঢুকাতে যাবে, তখন তোমার আলটিমেটলি ফ্লেঞ্জের এখানে যে ম্যাটেরিয়ালসটা থাকবে, সেই ম্যাটেরিয়ালসটা কিন্তু ডিসপ্লেসড হয়ে যাবে, ম্যাটেরিয়ালসটা প্রপারলি কিন্তু তোমার ভেস্টিবুলার রিজনে কিন্তু গিয়ে পৌঁছাবে না। তাহলে যখন ট্রেটা ইনসার্ট করে ফেলবে, ট্রেটা ইনসার্ট করার পরে পেশেন্টকে রিল্যাক্স কন্ডিশনে নিয়ে আসো, তখন কিন্তু এখানে আমার স্ট্রেস, আমি যখন একটু রিল্যাক্স কন্ডিশন আসছি, তখন কিন্তু স্পেসটা দিয়ে দিল, ওই স্পেস দিলে তখন কিন্তু তোমার সুন্দর, কারণ তুমি জোর করে ফ্লেঞ্জ নিতে পারবে, ট্রে ফ্লেঞ্জ, কিন্তু তোমার তো উদ্দেশ্য হচ্ছে ট্রে ফ্লেঞ্জ নেওয়া না, ট্রে ফ্লেঞ্জের মধ্যে যে মেটেরিয়ালসটা আসে, সেই মেটেরিয়ালসটা প্রপারলি তোমার একদম ভেস্টিবুলার যে মিউকোকিউটেনাস জাংশন যেটা আছে সেখানে যাওয়া, কারণ ওখানে যদি প্রপারলি তোমার এই আমাদের যে ফ্রি মানে যেটা মুভেবল যে মাসেলের যে এন্ডিংটা আছে, যেটা আমাদের অ্যাটাচটা মুভেবল মাসেল এন্ডিং, সেইখানে গিয়ে যদি প্রপারলি তোমার বর্ডারটা যদি রাউন্ডেড একটা প্রিপারেশন না আনতে পারো, তাহলে তো তোমার আলটিমেটলি এই ডেঞ্চারের মানে পেরিফেরিটা ওরকম আসবে না, হয় সে ওভার এক্সটেন্ডেড আসবে, নাহলে আন্ডার এক্সটেন্ডেড আসবে, তাহলে আলটিমেটলি ডেঞ্চার স্টেবিলাইজেশনটা থাকবে না, কারণ ডেঞ্চার স্টেবিলাইজেশনের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই ইমপ্রেশনটা খুব কেয়ারফুল ইমপ্রেশনটা তোমাকে টেক করতে হবে। এটা শুধু আমি এই এডেন্টুরাস পেশেন্টের ক্ষেত্রে বলছি না, ইভেন এটা এমনও দেখা যাচ্ছে আমাদের এই ডেন্টুরাস পেশেন্টের ক্ষেত্রে ইমপ্রেশন নেওয়ার সময় আমাদের এই বিষয়গুলো আমরা কনসার্ন না, আমরা মানে কি বলবো আর কিছু বলার নেই। তো যাই হোক, যারা কনসার্ন তারা ডেন্টিস্ট্রিটাকে কোন লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা আজকে না, এটা আমাদের সেই ডেন্টিস্ট্রি ফার্স্ট থেকে যখন শুরু হয়েছে তখন থেকেই কনসার্ন হয়ে আমাদের স্যাররা যেভাবে ডেন্টিস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে আমরা এখন বিশ্বমানের ডেন্টিস্ট্রি বলতে পারি, আমাদের বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজিগুলি ব্যবহার করছে। হ্যাঁ, তো লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা মানে এটা না যে সবাই লেটেস্ট টেকনোলজি ব্যবহার করার আগে হচ্ছে আগে আমাদের নলেজটাকে আমরা প্রপারলি এখন সবাই ইউটিলাইজ করছে। তো এটা উই আর অ্যাপ্রিসিয়েটিং ইচ আদার ফ্রম দ্য বিগিনিং অফ দ্য জার্নি অফ আওয়ার ডেন্টিস্ট্রি টু টিল নাও। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডেন্টিস্টটা একটা ভালো পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ। আশা করি কোভিড-19 কেটে গেলে আমরা আবার ইনশাল্লাহ আমরা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারব, এবং আমরা আবার হালাল রুটি রুজির একটা ব্যবস্থা হবে, এবং আমাদের যারা এখন পড়াশোনা করছে তারাও আবার নতুন করে স্বপ্ন দেখবে আরও ভালো কী করা যায়। স্বপ্ন দেখার জন্য পরিবেশটাও ভালো থাকতে হয়। তাই সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা আবার আমাদের কাজে ফিরে যেতে পারি। তো যাই হোক, আমি এই কথাগুলি একটু জোর দিচ্ছি, যেগুলো হয়তো আমি না বললেও পারতাম, কিন্তু আমি মনে করি যে আমি এগুলি না বললে আসলে আলটিমেটলি আমার এখানে ক্লাস নেওয়ার উদ্দেশ্যটা কী। তো আমি যতটুকু পারি আর একটা দুটা ক্লাসে যতটুকু পারি আমি নিব, আর না পারলে আমি আসলে এত লম্বা ক্লাস নিতে পারবো না, আমার কিছু কাজ আছে, হয়তো আমি ক্লাসটা মানে করে আমি হয়তো বলবো যে আপনারা আরও অন্য টিচারদেরকে ইন্সপায়ার করে ওনাদের কাছ থেকে এই চ্যাপ্টার ওয়াইজ আরও জানার বিষয়টা মানে আপনারা জেনে নিন। আমি আজকে আর আমি পরে একটা ক্লাসে দুটা ক্লাসে আমি কমপ্লিটেন্সে শেষ করে দিই ইনশাল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে যে কোথায় ছিলাম, ইমপ্রেশনটা নিয়েছেন, ঠিক আছে। ইমপ্রেশনটা নেওয়ার সময় কী বলেছি, রিল্যাক্স দেন। আচ্ছা, মাসেল ট্রিমিংয়ের কথা আসে। আপনি আপারের ক্ষেত্রে যেটা, এটা তো আমি হাত দিয়ে দেখাতে পারছি না, তো আপারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা কথা মনে পড়লো, এখন তো নিজের হাতকেও বিশ্বাস করা যায় না, যে এত জায়গায় আমাদের চলাচল করতেছি, কোথায় ঘরে বসে থাকলো করোনা নাকি ঘরেও আছে, তো যাই হোক বি কেয়ারফুল। তো যেটা হচ্ছে যে আপারের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা মাসেল ট্রিমিংটা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা যেটা করব আপওয়ার্ড, আউটওয়ার্ড,
ডাউনওয়ার্ড, ইনওয়ার্ড, খুব সুন্দর জিনিস। তাহলে আপনার আপওয়ার্ড, আউটওয়ার্ড, ডাউনওয়ার্ড, ইনওয়ার্ড, আপওয়ার্ড, আউটওয়ার্ড, ডাউনওয়ার্ড, ইনওয়ার্ড। সেটা হচ্ছে যে লোয়ারের ক্ষেত্রে ডাউনওয়ার্ড, আউটওয়ার্ড, আপওয়ার্ড, ইনওয়ার্ড, ঠিক আছে? ডাউনওয়ার্ড, আউটওয়ার্ড, আপওয়ার্ড, ইনওয়ার্ড, ওকে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে যেটা হচ্ছে যে এটা আমরা এই মাসেলগুলিকে, আমাদের ফেশিয়াল মাসেল যেগুলো আছে সেগুলিকে আমরা অলরেডি আমরা যেগুলো আমাদের এই যে বিশেষ করে আমাদের ফ্রেনাম যেগুলো আছে, বাক্কাল ফ্রেনাম, তারপরে হচ্ছে যে আমাদের যে ব্যাকওয়ার্ড ফ্রেনামগুলি, সেই মাসেলগুলি অ্যাটাচমেন্ট থাকে না, তাদের জন্য এটা একটা মানে এই মাসেল ট্রিমিংটা দরকার। তারপরে হচ্ছে যে আবার আমরা একটু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র একটু মাসেল ট্রিমিংটা করি। তারপরে আরেকটা কী করি সেটা হচ্ছে যে যেটা বলেছিলাম মনে আছে তো, এই যে ইমপ্রেশন রিল্যাক্স কন্ডিশনে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে ওই যে করোনেড যেটা প্রসেস যেটা আছে সেটা হচ্ছে যে যখন স্ট্রেস থাকবে তখন তো তার একটা পজিশন থাকবে, সেই পজিশনে অবস্থায় যদি ইমপ্রেশন নিয়ে আসেন তাহলে ডেঞ্চার তো ওইভাবেই ওই ইমপ্রেশন থেকে ডেঞ্চার তৈরি করবেন। তখন এই ডেঞ্চার কিন্তু অলরেডি এই ধরনের মানে একটা পেইন ক্রিয়েট করবে, কারণ করোনেড প্রসেস তার এরকম স্ট্রেস কন্ডিশনে থাকবে না, তার অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস অনুযায়ী বা অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী সে তো রেস্ট পজিশনে থাকবে। তো রেস্ট পজিশনে সে থাকবে, কিন্তু আপনার ডেঞ্চার স্ট্রেস পজিশনে নিয়েছেন সে অবস্থা থাকবে, তাহলে আলটিমেটলি ডেঞ্চারের মধ্যে সে একটা পোস্টেরিয়রলি সে একটা প্রেশার তৈরি করবে, ডেঞ্চার কিন্তু অলরেডি আপনার ডিসলস্ট হয়ে যাবে, পোস্টেরিয়রলি ডেঞ্চার ডিসলস্ট হয়ে যাবে। তাই সেই জন্য করোনেড প্রসেস যেটা আছে, করোনেড মানে প্রসেসের জন্য যেটা আমাদের করোনেড নচ, সেটা ইমপ্রেশনটা ভালো আসতে হবে। লোয়ারের ক্ষেত্রে আমরা যেমন মেসিডাইক নচ কথাটা বলেছি সেটারও কিন্তু ভালো আসতে হবে। তো এগুলো আপনারা ইনশাল্লাহ এগুলি স্যার ম্যাডামদের কাছ থেকে আপনারা সবাই আপনারা দেখছেন এবং শুনেছেন, অবশ্যই শুনেছেন। আমি 100 বার মানে 17 শুনেছেন, কিন্তু অনেকে এগুলিকে কনসার্ন নেন, অনেকে নেন না, নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, ইমপ্রেশন নেওয়ার পরে এরপরে আসেন আপনি এটাকে মডেল বানাবেন। ইমপ্রেশন নেওয়ার পর মডেল বানাবেন। এখন মডেল 1 ঘন্টা হয়েছে, আমি 10:30-32 শুরু করেছি, আমার 11:35 বাজে সম্ভবত। আমি কি আরেকটু ক্লাস কন্টিনিউ করতে পারবো? কিছুতে শেষ করতে পারলাম না। তো যাই হোক, আপনাদের কনসেন্ট্রেশন থাকলে তাহলে আমি পড়াবো। স্যার, ম্যাক্রোগ্লোসিয়া পেশেন্টের জন্য ইমপ্রেশনে কোনো প্রবলেম কি? ম্যাক্রোগ্লোসিয়া পেশেন্টের জন্য ইমপ্রেশনের প্রবলেম অবশ্যই আছে। ম্যাক্রোগ্লোসিয়া মানে কি, বলা তো একটা টান বড়। সেই ক্ষেত্রে আপনি ওই যে যেটা বলেছি, সব ক্ষেত্রে একটা কথা ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে পেশেন্টকে ইমপ্রেশন নেওয়ার আগে যত সুন্দর তাকে একটা পজিশনে বসাবেন, রেস্ট মানে তাকে যত রিল্যাক্স কন্ডিশনে বসাবেন, সেটা আপনার জন্য অনেক ভালো। আর ম্যাক্রোগ্লোসিয়া পেশেন্ট হলো তো এখন বিষয়টা হচ্ছে যে মানে কিছু করার নেই, আমাদের প্রত্যেকেরই ভেরিয়েশন থাকে। আর যারা এডেন্টুলাস হয় তাদের ক্ষেত্রে তো যেহেতু দাঁত থাকে না, তখন টাং কিন্তু আলটিমেটলি এটা সাইজে বড় হয়ে যায়, তাই না? যেমন আমাদের দাঁতের প্রেজেন্সের জন্য কিন্তু আলটিমেটলি টাংও কিন্তু একটা নির্দিষ্ট একটা সাইজের শেপে থাকে, ঠিক আছে? যে কোশ্চেনটা করেছে ও বোধহয় আমার ডিটেক স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমার সামনে কমপ্লিট ইনশোর এরকম ম্যাক্রোগ্লোসিয়া যদি কোনো পেশেন্ট আসে, স্যার যদি থাকে তাহলে দেখিয়ে দেবে ইনশাল্লাহ, ইমপ্রেশন নিয়ে দেখিয়ে দেবে, তখন বুঝতে পারবে। তাই এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন মডেল বানাবো, কাস্ট, ঠিক আছে? কাস্ট। আচ্ছা, আমরা মডেল ডাই আর মডেল যেটার কথা বলা হয় আর কি, আমরা ডাই ক্ষেত্রে আমরা সিঙ্গেল যেটা আমরা মানে ইয়েটা করি, কি বলে, সিঙ্গেল পজিটিভ রেপ্লিকা যেটা, সেটাকে আমরা ডাই বলি। আর যেটা হচ্ছে যে যেটা আমরা টোটাল ডেন্টিশনকে যদি করি সেটাকে আমরা কিন্তু আমরা মডেল বলছি। তাহলে মডেল বানানোর জন্য তাহলে এখানে আমি আবার একটু বলি, এটা ক্লাসিফিকেশনটা বলে ফেলা উচিত। জিপসাম প্রোডাক্ট, ঠিক আছে? আমরা জিপসাম প্রোডাক্ট, আচ্ছা আমরা অনেকে হার্ড প্লাস্টার, অর্ডিনারি প্লাস্টার বলি। আবারও বলছি, স্মার্টলি অ্যাপেয়ার্ড হও সবাই। হার্ড প্লাস্টার, অর্ডিনারি প্লাস্টার বুকে চাইলে তো 1000 বার বলতে পারে, এগুলো শুনে শুনে আসছে। আমরা এগুলি না বলে বলবো জিপসাম প্রোডাক্ট। জিপসাম প্রোডাক্ট আমরা টাইপ 1, টাইপ 1-এর মধ্যে হচ্ছে আমরা ইমপ্রেশন প্লাস্টার, টাইপ 2 যেটা সেটা হচ্ছে কি ডেন্টাল, কি ডেন্টাল প্লাস্টার, তাই না? হ্যাঁ, ডেন্টাল প্লাস্টার যেটা টাইপ 2, যেটা আমরা অর্ডিনারি প্লাস্টার বলতেছি, তাই না? ডেন্টাল প্লাস্টার বলো। টাইপ 3-তে এসে বলে ডেন্টাল স্টোন। তোমরা কেন বলছি জানো? কারণ তোমরা তো এই যে তোমরা এত স্বপ্ন দেখছো যে পাশ করার পরেই তোমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবে, তোমরা কানাডায় প্র্যাকটিস করতে চাও, আমেরিকায় যেতে চাও, তোমরা দেশের বাড়ি যেতে চাও। এখন বিভিন্ন ধরনের আমাদের যেসব মানে আমাদের ডেন্টাল রিলেটেড যত বিভিন্ন কোচিং সেন্টার বা যারা পরিশ্রম করতেছে, যেসব স্যাররা তোমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছে। তো সেখানে একটু জিজ্ঞেস করে দেখো তো, যে বাইরে যখন পরীক্ষা দিতে যাবা তো সেখানে বললো তো অর্ডিনারি প্লাস্টার, বইয়ে দেখাও,
হার্ড প্লাস্টার দেখাও বই। আমি পাইনি, আমি তো অনেক জায়গায় ট্রাই করেছি, আমি সুযোগও পেয়েছি, আমি তো ওখানে পাইনি এসব। আমি তো জিপসাম পেয়েছি। তো এগুলি বললে অনেক সময় অনেকেই ভাবেন বা অনেকে এইভাবে নেন যে এগুলি বলা কী আছে। আপনাকে স্মার্ট হইতে হবে। আপনি এখানে অনেক কিছু জানবেন না, দেশের বাইরে গেলে অনেক কিছু জানবেন। যেমন আমাদের এখানে একটা কথা বলা হয় যে আমার কিছু পেশেন্ট আছে বলে যে বাংলাদেশের আপনার চেম্বারের ভিতরে অনেকে দেখে অনেক সময় থুতু ফেলে দেয়, অনেক পেশেন্ট আসে, ঠিক আছে। আর বলে যে সিঙ্গাপুরে গেলে রাস্তায় তো দূরের কথা, বাসায় ফেলতে গিয়েও নাকি সে ডিনাই করে যে কেউ যদি আবার দেখে ফেলে। তাহলে দেখেন আমাদের কী অবস্থা। তো আমরাও যেটা পড়বো সেটার জন্য বলছি যে বইয়ের বিষয়গুলো একটু পড়বেন, ঠিক আছে। আমরা বলতে গেলে অনেক কথাই বলি, অনেকভাবে আমরা বলি, তাহলে এগুলো কিন্তু আপনারা ওইভাবে পড়বেন, তাহলে পরবর্তীতে যখন আপনারা এই ধরনের প্রপোজাল লেটার লিখবেন, ইনভাইটেশন লেটার লিখবেন, বিভিন্ন জিনিসের উপরে থিসিস করতে যাবেন, সেখানে কিন্তু আপনারা ওই জিপসাম প্রোডাক্ট এইভাবে আমাদের কথাগুলি বলা হয়। তাই জিপসাম প্রোডাক্টের 5টা টাইপ, একটা হচ্ছে ইমপ্রেশন প্লাস্টার, তারপর হচ্ছে ডেন্টাল প্লাস্টার, তারপর হচ্ছে ডেন্টাল স্টোন, তারপর টাইপ 4 হচ্ছে ডেন্টাল স্টোন হাই স্ট্রেংথ লো এক্সপানশন, আর টাইপ 5 হচ্ছে ডেন্টাল স্টোন হাই স্ট্রেংথ হাই এক্সপানশন। হাই স্ট্রেংথ লো এক্সপানশন কেন বলা হয়েছে, হাই স্ট্রেংথ লো এক্সপানশন যেটা সেটা টাইপ 4। এটা কিন্তু আমরা গোল্ড অ্যান্ড ইটস অ্যালয়েজ দিয়ে যদি কোনো আমরা কাস্টিং করতে চাই, তার জন্য যে আমি এটা করব, আমার যে মানে আমার যে প্যাটার্নটা করব, তার জন্য একটা প্যাটার্ন করতে হয়, তাই না। প্যাটার্ন করতে হবে। প্যাটার্ন কিসের উপর আপনি করবেন? প্যাটার্ন তো আপনি ডাইয়ের উপরে করবেন, সিঙ্গেল টুথের ডাইয়ের উপরে প্যাটার্ন করবেন। সে প্যাটার্নটা যে করবেন যে ডাইয়ের উপরে, সেই ডাইটা তৈরি করতে হবে কি দিয়ে? টাইপ 4 জিপসাম প্রোডাক্ট, হাই স্ট্রেংথ লো এক্সপানশন, ওকে। আর টাইপ 5 যেটা হাই স্ট্রেংথ হাই এক্সপানশন, সেটা আপনি কীভাবে করবেন? সেটার জন্য আপনাকে নিতে হবে আপনার ওই যে, যদি আপনি বেস মেটাল অ্যালয় দিয়ে যদি আপনি কোনো ধরনের কাস্টিং করতে চান, তো তার জন্য আপনাকে এর আগে তো প্যাটার্ন করতে হবে। প্যাটার্ন কিসের উপরে করবেন? আপনি একটা ডেন্টাল জিপসাম প্রোডাক্টের উপরে করবেন। সেই জিপসাম প্রোডাক্টটা আপনার অবশ্যই হাই স্ট্রেংথ হাই এক্সপানশন হতে হবে। এটা হচ্ছে টাইপ 5। তো এখন কথা হচ্ছে আপনি মডেল বানাবেন, আপনি মডেলটা বানাচ্ছেন। মডেল বানানোর সময় একটা বিষয় আছে, মডেলটাকে আপনি প্রপার একটা সুন্দর একটা কন্ডিশনে মডেলটাকে প্রিপেয়ার করতে হবে। তো মডেলের জন্য আবার মডেলের বেজের বিষয় আছে, বেসটা অবশ্যই আপনি মেনটেন করবেন। আপনার বেস ফর্মা আছে, বেস ফর্মা দিয়ে কীভাবে মডেল, এগুলো মানে আর্টলি কাজ করতে হবে, তত সুন্দর করে আপনি মডেলটা প্রিপেয়ার করবেন। তাহলে মডেলে যেন ওই পজিটিভ রেফ্লেক্টগুলো একদম সুন্দরভাবে আসে, বিশেষ করে ফ্রেনামগুলি যেন খুব সুন্দরভাবে দেখা যায়, তাই না। তো এখন আপনি মডেলটা প্রিপেয়ার করলেন, ঠিক আছে। তো আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে টাইপস অফ কাস্ট, এটা নিয়ে একটু কথা বলে দিই। টাইপস অফ কাস্টের মধ্যে ডেন্টাল কাস্ট, এটা হচ্ছে একটা প্রিলিমিনারি কাস্ট ও ডায়াগনস্টিক কাস্ট ও স্টাডি কাস্ট, ঠিক আছে। একটা হচ্ছে প্রিলিমিনারি কাস্ট ও ডায়াগনস্টিক কাস্ট ও স্টাডি কাস্ট। তো এখন যেহেতু আপনি প্রাইমারি ইমপ্রেশন নিয়েছেন, তাহলে আপনি একটা প্রাইমারি মডেল বানিয়েছেন। তো প্রাইমারি, এই যে প্রাইমারি বা প্রিলিমিনারি যেটা বানিয়েছেন, সেটা ডায়াগনস্টিক কাস্ট ও স্টাডি কাস্ট, এটা এখন আমি আর বলছি না। এই ডায়াগনস্টিক কাস্ট কিন্তু না বললেও এটা কিন্তু আপনি এই কমপ্লিট ডেন্টালের জন্য কিন্তু আপনি বানিয়েছেন। কথা যদি বলতে হয় তাহলে আমার আগের চ্যাপ্টারে চলে যেতে হয়। প্রি প্রস্থেটিক মাউথ প্রিপারেশন করেছেন না আপনি? যদি আপনার বলেছিলাম কি, যদি টরি থাকে তাহলে আপনাকে প্রি প্রস্থেটিক মাউথ প্রিপারেশন করতে হবে না? তো প্রি প্রস্থেটিক মাউথ প্রিপারেশন কি পেশেন্টের মুখে দেখে করে ফেলবেন? আউটলাইন ড্র করতে হবে না? আপনাকে আউটলাইন ড্র করতে হবে, আপনি কতটুকু এক্সিশন করবেন, তারপরে আপনি অ্যালভিওলেক্টমি করবেন, ভেস্টিবুলোপ্লাস্টি করবেন। আপনাকে এগুলি করার জন্য কি ইমপ্রেশন নিতে হবে না? আপনাকে স্টাডি করতে হবে না? অ্যানালাইসিস করতে হবে না? আপনাকে ডেন্টাল সার্ভেইং করতে হবে না? সব কিছু করতে হবে, সব কিছু করতে হবে। ওইগুলো করার জন্য আপনাকে যে ইমপ্রেশন নেবেন, সেটা কিন্তু আবার ডায়াগনস্টিক ইমপ্রেশনের আন্ডারে চলে যাবে, ডায়াগনস্টিক কাস্টে চলে যাবে। এখন কিন্তু আমি ডেফিনেটিভ প্রসেসিস মেকিংয়ে চলে আসছি, সেই জন্য আমি প্রিলিমিনারি বা প্রাইমারি ইমপ্রেশন দিয়ে আমি শুরু করেছি। এখন প্রাইমারি ইমপ্রেশন থেকে প্রাইমারি মডেল বানিয়েছে। টাইপস অফ কাস্ট আরেকটা হচ্ছে ফাইনাল, ডেফিনেটিভ, মাস্টার কাস্ট, ওয়ার্কিং কাস্ট। এটা কিন্তু 4টা নাম আছে, মনে রাখবেন। এটা ফাইনাল হবে, ডেফিনেটিভ হবে, মাস্টার কাস্ট হবে, ওয়ার্কিং কাস্ট হবে, ঠিক আছে। এখন একটা কথা বলতে পারেন যে স্যার, তাহলে আমি এখানে যে মাস্টার কাস্ট যেটা আসছে, সেটার থেকে আবার আমি যে এখন একটা ওয়ার্কিং কাস্ট বানাবো, আপনি ওখান থেকে চাইলে আবার আপনি ডুপ্লিকেট করে ফেলেন, কোনো সমস্যা নেই তো। ডুপ্লিকেট করার অনেক কিছু আছে, আপনি ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে আপনি দরকার আরেকটা মডেল বানিয়ে ফেলেন। তারপর হচ্ছে রিফ্যাক্টরি কাস্ট। রিফ্যাক্টরি কাস্ট কি, সেটা নিয়ে আসলে এখন আর কিছু নেই, সেটা যখন আবার আপনাদের যারা পড়াবেন, বিশেষ করে কাস্ট পার্সিয়াল, কী বলে, হ্যাঁ, কাস্ট পার্সিয়াল সব পড়াবে, তখন কিন্তু রিফ্যাক্টরি কাস্টের বিষয়টা খুব ভালো করে আসে। আচ্ছা, ডুপ্লিকেশন করার মেথডটা কি বলুন তো? ডুপ্লিকেশন কী কী ম্যাটেরিয়ালস দিয়ে করা যায়? ডুপ্লিকেশন কী কী ম্যাটেরিয়ালস দিয়ে ডুপ্লিকেশন করা যায়? আপনারা কি আমাকে ফলো করছেন? আমি বুঝতে পারছি না, ফলোয়ারের সংখ্যা তো অনেক কমে যাচ্ছে, 35। আর প্রস্থেটিক ক্লাস আসলে কারো কনসার্ন থাকে না, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাই যে আমার স্টুডেন্টরা যারাই থাকুক তারা যেন ভালো বুঝতে পারে। তো যাই হোক, ডুপ্লিকেটিং ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার ওই যে মনে আছে 11 ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ডুপ্লিকেটিং ইমপ্রেশন ম্যাটেরিয়াল 11। তারপর আরও আছে, আমরা কিন্তু ইলাস্টোমার দিয়েও কিন্তু আমরা ডুপ্লিকেটিং করতে পারি, ইলাস্টোমার দিয়েও আমরা কিন্তু ডুপ্লিকেটিং করতে পারি। কোন ধরনের ইলাস্টোমার দিয়ে করতে পারি এটা আমি পরে বলবো।
এটা আসবে, পিছনে আসবে। রিকোয়ারমেন্টস অফ দ্য কাস্ট, এটা আর কিছু নেই। এটা রিকোয়ারমেন্টস কি, ওই যে ইনক্লুড অল অ্যানাটমিক্যাল সার্ফেসেস অফ দ্য ফাইনাল ইমপ্রেশন, শো এ ফুল পেরিফেরাল বর্ডার উইথ এ ডেপথ অফ 2 to 3 মিলিমিটার। পেরিফেরাল বর্ডারটা যে আপনি আনবেন, এটা আবার অনেকেই কিন্তু জানে না। সেটা হচ্ছে যে মানে মানে সেটা করা হচ্ছে যে এমনভাবে সে বেস ফর্মাটা তৈরি করে, সে ফ্রেনামের কিছু অংশ পর্যন্ত কাভার করে দেয়। না না, আপনি ফ্রেনামে কিছু অংশ কভার করতে পারবেন না, তাই কথাটা বলা হচ্ছে শো এ ফুল পেরিফেরাল বর্ডার উইথ এ ডেপথ অফ 2 to 3 মিলিমিটার। ঠিক আছে, হ্যাঁ, এগার অ্যাবসলিউটলি এগার, রাইট অ্যান্সার দিচ্ছে সবাই, এক্সিলেন্ট। ওরা কনসার্ন আছে। থাকো আর একটু কনসেন্ট্রেট করেছে 1-2 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা তোমার যদি এরকম একটু ক্লাসে পরিশ্রম করতে হয়, আর সেটাকে যদি তোমার বদার মনে হয়, তাহলে আমার মনে হয় না আসলে স্টাডি প্রসিজার আর বলতে কিছু আছে। সুতরাং বি কনসেন্ট্রেট। 24 ঘন্টা, 22 ঘন্টা তুমি তোমার লাইফে সব করতে পারো, 2 ঘন্টা যদি পড়াতে না দিতে পারো, কনসেন্ট্রেশন রাখতে পারো। কারণ আমরা আসলে এই ডেন্টাল ক্লাসগুলিকে মেডিকেল থেকে আলাদা, চাইলে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে দিতে পারি। এখানে আমাদেরকে এত ক্লিনিক্যাল, প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল মিলিয়ে কথা বলতে হয় যে যেটা যখন তুমি শিক্ষক হবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি আসলে আদৌ ওগুলিকে একভাবে বলার মতো ক্যাপাবিলিটি রাখবে, নাকি তুমি নিজেও কিছু চালাকি করবে, কিছু বলবে, কিছু ছেড়ে দিতে হবে। আর না করার উপায় নেই, কারণ তোমার তো এটা কন্টিনিউ করতে হবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে পেরিফেরি কেন রাখতে হবে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ডেপথ 2 to 3 মিলিমিটার ডেপথ তুমি অবশ্যই রাখবা। তারপরে আরেকটা কথা বলা হচ্ছে, দ্য বেজ অফ দ্য কাস্ট শুড নট বি লেস দেন 10 to 12 মিলিমিটার অ্যাট দ্য থিনেস্ট পয়েন্ট। বেজ অফ দ্য কাস্ট যেটা করতেছো, থিনেস্ট পয়েন্ট, একটা থিনেস্ট পয়েন্ট কি, এটা ইমপ্রেশন নেওয়ার সময় বুঝতেই পারো। ইমপ্রেশন নেওয়ার সময় যেমন আমাদের প্যালাটাল ভল্ট আপারের ক্ষেত্রে যেটা আছে, সে আপারের প্যালাটাল ভল্ট যেটা, সেখানে যদি তোমার নর্মালি কিন্তু একটু থিনেস্ট একটা ইমপ্রেশন আসার একটা বিষয় থাকে, যেটা ধরো আমাদের রিজের উপরে যে ইমপ্রেশনটা আসছে, সেখানে যদি ইমপ্রেশন ম্যাটেরিয়ালের থিকেস্ট পোর্শন থাকে, কিন্তু থিনেস্ট পোর্শনটা কিন্তু আমাদের প্যালাটাল ভল্টে আবার অনেক সময় থেকে থাকে। ঠিক বললাম? প্যালাটাল ভল্টে, হ্যাঁ প্যালাটাল ভল্ট, রাইট, প্যালাটাল ভল্টে এটা থিনেস্ট থেকে থাকে। এটা তখন যেটা হয়, হ্যাঁ, তখন মানে বিষয়টা হচ্ছে তখন যখন তুমি কাস্ট প্রিপারেশনটা করবা, প্রিপারেশন করলে তো প্যালাটাল ভল্টে একটু উত্তল অবস্থায় থাকে। তো এখন তুমি যখন কাস্ট প্রিপারেশন করার সময় মডেল পোর করবা, মানে জিপসাম প্রোডাক্ট পোর করবা, জিপসাম প্রোডাক্ট পোর করে তো তুমি মডেল তৈরি করছো। তো জিপসাম প্রোডাক্ট পোর করার সময় ওই যে প্যালাটাল ভল্টের উপরে কিন্তু তোমার পোর্শনগুলো একটু বেশি দিয়ে নিতে হবে। যদি বেশিটা না দিয়ে থাকো, তাহলে কিন্তু আলটিমেটলি ওইটা খোলার সময় ওই পোর্শনটা কিন্তু ক্র্যাক করার একটা চান্স থাকে। ঠিক আছে, এই যে কাস্ট থেকে যখন তোমরা ইমপ্রেশনকে সেপারেট করো, তখন কিন্তু তোমার এই জিনিসটা হয় আর কি। হ্যাঁ, তারপরে যেটা সেটা হচ্ছে যে পার্টস অফ কাস্টের মধ্যে হচ্ছে অ্যানাটমিক্যাল পোর্শন, আর্ট পোর্শন, যাই হোক এটা নিয়ে বলা কিছু নেই। তো তোমরা যেটা ইমপ্রেশনটা নিলে, ইমপ্রেশন নেওয়ার পর এখন কি স্পেশালটা ফেব্রিকেশন করবে। ঠিক আছে, মানে এটা এই যে তোমাদের একটা মডেল আসলো, প্রাইমারি মডেল আসলো, এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে স্পেশালটা ফেব্রিকেশন করতে হবে। তো স্পেশালটা ফেব্রিকেশন করার জন্য কী কী ম্যাটেরিয়ালসের দরকার হয়, সেটা হচ্ছে স্পেশাল ফেব্রিকেশন করার জন্য আমরা ABCD আমরা এইভাবে বলে আর কি। এতে হচ্ছে অ্যাক্রাইলিক রেজিন, ডেফিনেটলি অ্যাক্রাইলিক রেজিন। বিতে হচ্ছে বেস প্লেট ওয়াক্স, বিতে হচ্ছে বেস প্লেট ওয়াক্স, আর সিতে হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড, আর ডিতে হচ্ছে তোমার পেশেন্ট সলভেন্ট। তাহলে এতে কি বলেছি, অ্যাক্রাইলিক রেজিন, এতে হচ্ছে অ্যাক্রাইলিক রেজিন, বিতে হচ্ছে বেস প্লেট ওয়াক্স, সিতে হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড, ডিতে হচ্ছে পেশেন্ট সলভেন্ট। আমরা এই চারটা ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আমরা চলে স্পেশালটা ফেব্রিকেশন করতে পারি। তো পেশেন্ট সোল ডেঞ্চার, এটা আগে বলেছিলাম, পেশেন্ট যদি ডেঞ্চার সাথে করে নিয়ে আসে আগের ডেঞ্চার, যদি তার ওরিয়েন্টেশন প্ল্যান, অক্লুসার ওরিয়েন্টেশনটা যদি ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে ওটা দিয়েও কিন্তু তুমি চাইলে একদম ডিরেক্টলি তুমি ফাইনাল ইমপ্রেশন দিতে পারো। স্পেশালটা ফেব্রিকেশন করে, স্পেশালটা ফেব্রিকেশনের মেথডগুলো ফলো করে ফাইনাল ইমপ্রেশন নিয়ে নিতে পারো। এখন যেটা হচ্ছে যে তুমি ধরো এখন অ্যাক্রিলিক রেজিন দিয়ে তুমি করবে, সেলফ করে অ্যাক্রিলিক রেজিন দিয়ে যদি তুমি এটা তৈরি করো, তাহলে তৈরি করার আগে তোমাকে ওই যে কথাগুলো বলেছি, যে ফার্স্টে হচ্ছে তোমাকে রিলিফ এরিয়াগুলি রিলিফ করে নিতে হবে মডেলিং ওয়ার্কস দিয়ে, তারপরে হচ্ছে তোমাকে স্পেসারটা দিতে হবে, তারপরে টিস্যু স্টপারটা দিতে হবে। টিস্যু স্টপারটা দেওয়ার পর তোমার যে আউটার একদম আউট বর্ডারটা আছে, মানে তোমার কাস্টের যে আউটলাইনটা আসছে, আউটলাইন মানে কি, তোমার যে পেরিফেরি আউটলাইন যেটা আসছে, সেই আউটলাইনের মধ্যে একটা বিষয় থাকে যে স্পেসার থেকেও তুমি আরও 2 থেকে 3 মিলিমিটার বাইরে এক্সটেনশন করে তুমি কিন্তু আউটলাইনটা ড্র করবে। ঠিক আছে, তাহলে স্পেসার থেকেও 2 থেকে 3 মিলিমিটার তুমি আউটার এক্সটেন্ড করে তুমি একটা আউটলাইন পেন্সিল দিয়ে ড্র করবে।
তাহলে ওই যে আউটলাইনটা ড্র করেছো সে আউটলাইনের বর্ডার থেকে তাহলে স্পেসারের এখানে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার একটা গ্যাপ আছে। এই গ্যাপটাতে কিন্তু তোমার আঁকা যেটা হচ্ছে যখন তুমি অ্যাক্রিলিক রেজিন দিয়ে যখন তুমি এটা করবে, মানে তুমি স্পেশাল ট্রে বানানোর জন্য তখন তুমি এটা স্প্রিঙ্কেল মেথডও দিতে পারো বা ডাউই স্টেজও তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারো। নর্মালি জানো অ্যাক্রিলিক রেজিন যেটা আছে, যে অ্যাক্রিলিক রেজিন 2 টাইপস, একটা হচ্ছে হিট কিউর অ্যাক্রিলিক রেজিন, একটা হচ্ছে 4 টাইপস আমরা নর্মালি বলি, হিট কিউর অ্যাক্রিলিক রেজিন, সেলফ কিউর অ্যাক্রিলিক রেজিন, একটা হচ্ছে পোর্ট টাইপ রেজিন, একটা হচ্ছে ইনজেকশন মোল্ডেড রেজিন। এখানে একটা কথা একদম ক্লিয়ারলি জেনে রাখো, ক্লিয়ারলি জেনে রাখো। ও লাইট অ্যাক্টিভিটিটা ভুলে গেছি, একটা হচ্ছে লাইট অ্যাক্টিভিটি। সেলফ কিউর অ্যাক্রিলিক রেজিন এটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট না। তো এই অ্যাক্রিলিক রেজিনের মধ্যে যেটা হচ্ছে যে তাদের কম্পোজিশন একটা বিষয় আছে, যে অ্যাক্রিলিক রেজিন যেমন সেলফ কিউর ইউজ করতেছো, সেলফ কিউরের মধ্যে হচ্ছে পলিমার থাকে, মনোমার থাকে, তাই না? একটা পাউডার ফর্ম থাকে, একটা লিকুইড ফর্ম থাকে। পাউডার ফর্মের মধ্যে হচ্ছে পলিমিথাইল মিথ্যাক্রিলিক থাকবে কম্পোজিশনে, বেঞ্জল পারক্সাইড থাকবে, আর লিকুইড তারপরে ডাইবুটাল থালেট থাকবে, প্লাস্টিক সোডা থাকবে। আবার লিকুইড ফর্মটার মধ্যে মনোমিথাইল মিথ্যাক্রিলিক থাকবে। তারপরে হচ্ছে তোমার ডাইমিথাইল পিটোলুইডিন বা প্যারাটোলুইডিন যেটা হচ্ছে অ্যাক্টিভেটর হিসেবে থাকবে, ডাইবুটাল থালেট যেটা প্লাস্টিক সোডা হিসেবে থাকবে, গ্লাইকোল ডাইমিথ্যাক্রিলেট যেটা হচ্ছে তোমার ক্রস লিঙ্কিং এজেন্ট হিসেবে থাকবে, হাইড্রোকুইনন যেটা হচ্ছে ইনহিবিটর হিসেবে থাকবে। আমি সবই কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে এই যে সেলফ কিউর অ্যাক্রিলিক রেজিন, তো এই রেজিনটা দিয়ে তুমি তো এটা আবার একটা ফিজিক্যাল একটা স্টেজেসগুলি আছে পলিমারাইজেশন, ফিজিক্যাল স্টেজেস, ঠিক আছে? আমি কিন্তু মানে পলিমারিক চেইন স্টেজগুলো কিন্তু বলছি না, তার মানে যেটা এডিশন পলিমারাইজেশন স্টেজ সেটা কিন্তু বলছি না, যে ইন্ডাকশন, প্রোপাগেশন, চেইন ট্রান্সফার, টার্মিনেশন সেটা বলছি না। আমি ফিজিক্যাল স্টেজের মধ্যে একটা হচ্ছে স্যান্ডি, স্ট্রিঞ্জি, ডাউই, লেদারি, স্টিফ। আমরা কিন্তু ডাউই যেটা সেটাতে কিন্তু আমরা মোল্ডিংটা করি, ঠিক আছে? এটা হচ্ছে মোল্ডেবল স্টেজ। এখানে এই স্টেজে কিন্তু আমরা চাইলে মানে অ্যাডাপ্টেশনটা করতে পারি। তো এখন যেটা হচ্ছে যে ওই যে তোমরা যদি ওই যে যেটা বললাম, তো আউটলাইনটা অবশ্যই মাথায় রাখবে, যে আউটলাইনটা 2 to 3 মিলিমিটার। ওইখানে আবার কী দিয়ে নিতে হবে, কারণ ওইটার উপরেও কিন্তু অ্যাক্রিলিক রেজিনটা যদি আসে তাহলে প্লাস্টারের সাথে সে কী করবে, রিয়েকশন করবে, প্লাস্টারের সাথে সে কী করবে, বন্ড করে, তো বন্ডিং হয়ে যাবে। তো এখানে আমাকে কী দিতে হবে, সেপারেটিং মিডিয়া দিতে হবে। সেপারেটিং মিডিয়া হিসেবে এখানে আমরা কী ইউজ করবো, কোলমোলসিল ইউজ করবো। কোলমোলসিল মানে কি 2% অথবা অনেকে 6% সোডিয়াম অ্যালজিনেটের সলিউশন বলা হয়। সোডিয়াম অ্যালজিনেট থাকবে, কালারিং এজেন্ট থাকবে, কোলমোলসিল যেটা সেটা কী করে, এটা আমরা সবসময় কোল্ড সারফেসে অ্যাপ্লাই করবো। হট সারফেসে অ্যাপ্লাই করা যাবে না, লাম্প ফর্মেশন হবে, কোল্ড সারফেসে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার নিয়মটা তো সবাই জানো, যে এটা আমরা এটা 2 কোটিংয়ে দিতে হয়। ফার্স্ট কোটিংটা যেটা সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের মানে এটা ক্যালসিয়াম সালফেটের সাথে রিয়েকশন করবে, ক্যালসিয়াম সালফেটের সাথে রিয়েকশন করে ক্যালসিয়াম অ্যালজিনেট তৈরি করবে। সেকেন্ড লেয়ার যেটা সেটা আমরা পরবর্তীতে সেম ডিরেকশনে দেবো, ক্যামেল হেয়ার ব্রাশ ইউজ করবো, যেটা ইউজ করবো সেটা আমাদেরকে যেটা দিবে সেটা হচ্ছে আমার সেমি ইম্পারভিউ লেয়ারটা তৈরি করবে। তাহলে কোলমোলসিলটা অ্যাপ্লিকেশন করে তারপর আমরা যেটা করব, এরপরে যেটা হচ্ছে যে আর যেটা ওই যে ওয়াক্স যেগুলো আছে যেটা তোমরা স্পেসার দিয়েছো তার উপরে যেটা করো সেটা হচ্ছে তোমরা এটা ভ্যাসলিন দিয়ে নিতে পারো, বা যেটাকে আমরা পেট্রোলিয়াম জেলি যেটাকে বলি, আমি পেট্রোলিয়াম জেলিটা বলাটা বেশি গুরুত্বপূর্ণ। আমারও ভুল হয়ে যায়, কিন্তু আমি মনে করি যে আমার হতে পারে, তোমাদেরকে শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা তো আমাদের থেকে আরও ভালো মেরিট, তোমরা আরও ভালো কিছু করবে। তো হ্যাঁ, ওই যে ওয়ান ডিরেকশন 2 কোটিং, হ্যাঁ স্যার বলছি যেটা ঠিক আছে সেভাবে দাও। তা এখন যেটা হচ্ছে যে তোমরা এটা অ্যাপ্লিকেশন করো, যাই করো, এটা করে তোমরা স্পেশালটাকে সুন্দর করে স্প্রিঙ্কেল মেথডে করো বা ডাইস্টিকে করো, সুন্দর করে এটাকে তৈরি করো। তো যত সুন্দরভাবে তোমরা স্প্রিঙ্কেল করবে তাহলে এটা খুব সুন্দরভাবে এটা তৈরি হবে। স্পেশালটা তাহলে তৈরি করে নিলে, ঠিক আছে? স্পেশালটা তৈরি করলে, স্পেশালটা তৈরি করা হলো। স্পেশালটারও দুটো সার্ফেস আসবে, একটা ইমপ্রেশন সার্ফেস, একটা পলিশ সার্ফেস। পলিশ সার্ফেসটা অবশ্যই সুন্দর পলিশড হতে হবে। তোমাদের এই ধরনের একটা ভুল থাকে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে পলিশ সার্ফেসটাকে অ্যাব্রোথেব্য থাকে, বেশি গুরুত্ব দিচ্ছ না। কেন গুরুত্ব দিচ্ছ না? তুমি এটা দিয়ে ইমপ্রেশন নেবে না, ফাইনাল ইমপ্রেশন নেবে না, পেশেন্টের মুখ ইনসার্ট করবে না, পেশেন্টের মুখ ইনসার্ট করতে গিয়ে যদি তার কোনো আবার ডিসকমফর্ট ফিল হয়, যেটা বলেছি যে টাং যদি এইরকম মানে পলিশ সার্ফেসটা যদি মানে ডিস্টারবেন্স তৈরি করে, তাহলে তো ইমপ্রেশন নেওয়ার সময় তো আলটিমেটলি প্রপার ইমপ্রেশন আসবে না। সব কিছু ক্ষেত্রে হচ্ছে যে খুব সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করতে হবে, যেটা যেখানে দরকার সেটা করবা। পলিশ সার্ফেস পলিশড হতে হবে, কথাটা হচ্ছে এটা। তারপর হচ্ছে সুন্দর করে পেরিফেরিটা ট্রিম করতে হবে। পেরিফেরি ট্রিম করার সময় অবশ্যই তোমরা ওভার এক্সটেন্ডেড ট্রিম করতে যেও না, মানে ওভার এক্সটেন্ডেড ট্রিম যেন না হয় সেটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? আবার মানে ওভার এক্সটেন্ড না, মানে সেটা হচ্ছে মানে যে মানে রাউন্ডেড বর্ডারটার থেকেও আবার বেশি অংশ রেখো না, তাহলে শার্প অংশটা রাখলে সেটাও কিন্তু টিস্যু ইনজুর হবে। আবার রাউন্ডেড বর্ডারটাকে আবার বেশি ট্রিম করে ফেলো না, তাহলে কিন্তু আবার ট্রেটা আবার প্রপার
সেটিংটা প্রপার হবে না। আচ্ছা, ট্রে একটা বিষয় হচ্ছে ট্রে হ্যান্ডেল তৈরি করা। ট্রে হ্যান্ডেলের ক্ষেত্রে যেটা বলা হয় যে হ্যান্ডেলটা তোমরা অনেকেই করো, এটার যে সাইজ শেপ করো আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, এটা 8 মিলিমিটার, 8 মিলিমিটার, 8 মিলিমিটার, 8 ইন্টু 8 ইন্টু 8। এটা এই 8-10-এর মধ্যে রাখলে হয়। আমি 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 যখন পড়াশোনা পড়েছিলাম আমরা 8 মিলিমিটার আমরা পড়েছিলাম। এটা লম্বা, তারপরে এটা লেন্থ, উইথ, আরটা হচ্ছে যেটাকে কী বলা হয় যে পুরুত্ব যেটা আর কি, 8 মিলিমিটার হলে হবে, যেন তুমি সুন্দরভাবে সেটাকে ধরতে পারো। তারপরে যেটা হচ্ছে যে এই যে তোমরা এখন ট্রেটা বানালে, ট্রেটা বানানোর উদ্দেশ্যটা কী ছিল, ট্রেটা কেন বানালে? ট্রেটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এখন আমরা এই ট্রেটা দিয়ে আমরা কী নেব, আমরা ইমপ্রেশন নেব। কী ইমপ্রেশন নেব? ফাইনাল ইমপ্রেশন নেওয়ার আগে যেটা আমাদের কভার করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে এই মানে আমি আবার কথা বলতেছি, আমরা প্রপার সব কিছু মেনটেন করে ট্রেটা বানিয়েছি, সুতরাং এখন আর কিছু বলার নেই যে কী ভালো হতে হবে, কী ভালো হতে হবে না সেটা না, একদম প্রপারলি আমরা সব কিছু মেনটেন করেছি। তাহলে আমরা ট্রের ইমপ্রেশন সার্ফেসের মধ্যে ওখানে যে ওয়ার্কসগুলি আছে না, যে ওয়ার্কসগুলি আছে সেই ওয়ার্কসগুলি এখন আমরা স্ক্র্যাপিং করে ফেলবো। ওয়ার্কসগুলি স্ক্র্যাপিং করে আমরা ট্রেটাকে সুন্দর একটা প্রপার একটা রেজিনের আউটলাইন আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর সেখানে কিন্তু আবার আমাদেরকে কিছু হোল তৈরি করতে হবে। ওই হোলটা তৈরি করবো, যেহেতু আমরা এখন আবার কী করবো, এই যে আমার ইলাস্টিক নন ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল, মানে হচ্ছে যে আমরা যে জিওক্সের রিজনের টেস্ট ইমপ্রেশন ম্যাটেরিয়াল আমরা ইমপ্রেশন নিব, সেই ম্যাটেরিয়ালটা ইমপ্রেশন নেওয়ার সময় আমাদের এমন হতে পারে যে আমাদের কিছু ম্যাটেরিয়াল অ্যাক্সেস হয়ে যেতে পারে, সেই ম্যাটেরিয়ালটাকে যেন আমরা আউট করে দিতে পারি, বের করে দিতে পারি। সেই জন্য কিন্তু আমরা ওইখানে কিছু হোল তৈরি করবো। এই হোলটা তোমরা যারা কাজ করেছো তারা জানো যে কোথায় হোলটা তৈরি করতে হয়। ছোটো ছোটো 2-3টা ছিদ্র করে দিতে হয় ট্রের মধ্যে। তারপরে যেটা হচ্ছে যে এই ট্রেটা দিয়ে এখন তুমি ফাইনাল ইমপ্রেশন নেওয়ার আগেও তোমাকে আরও একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে তোমাকে বর্ডার মোল্ডিংটা করে নিতে হবে। তো বর্ডার মোল্ডিংটা বা পেরিফেরাল ট্রেসিংটা করতে হবে। তো বর্ডার মোল্ডিং টেকনিকটা আমি বলেছি এটা কী দিয়ে নিতে হয়, এটা ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি যেটা আছে সেটা দিয়ে নিতে হয়, বর্ডার মোল্ডিংটা করতে হয়। তো বর্ডার মোল্ডিংটা তোমরা করো, ঠিক আছে, এটা তোমরা যারা প্র্যাকটিক্যালি করবে সেভাবে তোমরা করার চেষ্টা করো, আশা করি ইনশাল্লাহ সবাই পারবে। তো বর্ডার মোল্ডিংয়ের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে তো বর্ডার বলতে তো শুধুমাত্র তুমি ফ্লেঞ্জের উপরে যে বর্ডারটা করছো তা না, তার পোস্টেরিয়র যে এক্সটেনশনটা আছে, হ্যাঁ, ডেন্চারের যে পোস্টেরিয়র এক্সটেনশনটা হবে সেটা হচ্ছে পোস্টেরিয়র প্যালেটাল সিল এরিয়া। তো পোস্টেরিয়র প্যালেটাল সিল এরিয়া নিয়ে কিন্তু অনেক একটা রিটেন কোশ্চেন তোমাদের চলে আসে যে হাউ মেনি টাইপস অফ পোস্টেরিয়র প্যালেটাল সিল এরিয়া, তারপরে এটা কীভাবে তুমি এটা আউটলাইন, এটার ইম্পর্টেন্সটা কী, আউটলাইনটা কীভাবে ড্র করবে সেটা একটা বিষয় আছে। তারপর হচ্ছে প্র্যাকটিক্যালি যখন তোমরা করতে যাও সে কোনো একটা বিষয় আছে, আমরা বলেছিলাম যে কীভাবে তুমি মানে মানে সেটা হচ্ছে যে পেশেন্টের মানে কী কী একটু ল্যান্ডমার্কিং বিষয় আছে, যে তুমি ওই মুভেবল অ্যান্ড ইমুভেবল পার্ট অফ দ্য সফট প্লেট, মনে আছে তো? মুভেবল ইমুভেবল পার্ট অফ দ্য সফট প্লেট, আমাদের ওই পোর্শনটাকে টোটালি রাইজ আপ করতে হবে। ওই পোর্শনটাকে রাইজ আপ করতে হবে। ওই পোর্শনটা রাইজ আপ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ওটা কিউপিড বো শেপ হয়, ওটার শেপটা হচ্ছে কিউপিড বো শেপ। তাহলে কিউপিড বো শেপ যে পোর্শনটা আছে সেটাকে রাইজ করার জন্য আমাকে পেশেন্টকে কী বলতে হবে? যেমন আমরা একটা অনেক সময় বলি পেশেন্টকে, আমরা নর্মালি দেখো আমি বলছি পেশেন্ট ইরেক্ট পশ্চারে শুয়ে আছে, পেশেন্ট আহ 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 যখন বললো তখন কিন্তু তুমি যদি পেশেন্টকে একটু অবজার্ভ করো বা লুক আফটার করো মুখের ভিতরে, তখন তুমি দেখবে যে একটা অংশ কিন্তু তোমার ফুলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো অংশটা কিন্তু নড়ছে। আবার যদি পেশেন্টের এইভাবে দিনে নস্ট্রিলের যাবে তাহলে এখন দেখো, এখন কিন্তু আবার আরেকটা বিষয় হচ্ছে, এখানেও কিন্তু তুমি এই জিনিসটা পাবা যে একটা জায়গা তোমার অনেক তোমার জায়গাটা ফুলে আছে একদম। তো ওই পোর্শনটা মার্কিংয়ের বিষয় থাকে, ওই পোর্শনটা মার্কিং করার জন্য ইনডিলায়েবল পেন্সিল বলতে একটা পেন্সিল আছে, ইনডিলায়েবল পেন্সিল দিয়ে যদি মার্কিং করো তাহলে ওখানে একটা কিউপিড বো শেপ পাবা তোমরা। তাহলে এই কিউপিড বো শেপটা এই জন্য বলছি, যখন তুমি যখন ইয়াটা করবে, যখন তুমি ভার্সালভার ম্যানুভার, আমি সব কিছুই কিন্তু বলতে পারি চাইলে, কিন্তু আমি এখন কিছু বলছি না, কারণ এত কিছু আমি ভেবেছিলাম এগুলো বলার দরকার নেই, তোমরা এগুলো নিশ্চয়ই তোমরা পড়ে নিবা যে ভার্সালভার ম্যানুভার, এগুলি পড়ো, এগুলি জানো, কারণ আমার তো যে প্র্যাকটিক্যাল রিলেটেড, তাই আমি এগুলো থিওরিটিক্যালি আমি বলে যাচ্ছি, তারপরে আমি প্র্যাকটিক্যালটাও পর্যন্ত থিওরিটিক্যালের মধ্যে এনট্রান্স করাচ্ছি, যেন তোমরা কিছুটা হলো মাথায় আসে, তোমরা কাজ করার সময় যেন জিনিসটাকে কপ আপ করতে পারো, বুঝতে পারো। আই এম ট্রাইং এ বেস্ট।
সো যেটা হচ্ছে যে কি বললাম, ভার্সাল বা ম্যানুভারে যেটা আছে এটা ভালো করে পড়ে নিও খুব সুন্দরভাবে। কিছু কথা তো বলেই দিলাম যে কীভাবে কী পড়া। ওই কিউপিড বো শেপটা মনে রাখো, ওই স্পেসটা, হ্যাঁ। আর এখানে কেউ কিন্তু ওই প্রশ্নটা আগের মতো বলো না বা উত্তর এইভাবে দিও না, স্যার ওই যে জাংশন অফ দ্য হার্ড অ্যান্ড সফট প্লেট, আমি কিন্তু সেটা বলছি না। আমি বলছি যে সফট প্লেটের ওখানে যে মুভেবল ইমুভেবল যে টিস্যুটা আছে তার মানে রেকর্ডটা খুব ভালো আসতে হবে, কারণ আমাদের টোটালি পোস্টিরিয়র প্যারালাল সিল এরিয়া ওভার অন দ্য সফট প্লেট, রিমেম্বার। সো ভার্সাল বা মেনুবারে ওই প্রসিজারগুলি ভালো করে পড়বা। পোস্টিরিয়র প্যারালাল সিল এরিয়া এটাও কিন্তু তোমার এই যে ইমপ্রেশনের সময় খুব ভালো আনতে হবে, ওটা রেকর্ডেড খুব ভালো আসতে হবে, খুব ভালো রেকর্ডেড আসতে হবে। ওই রেকর্ডেড না আসলে কিন্তু খুব সমস্যা। তো তারপর যেটা হচ্ছে যে তোমরা স্পেশাল ট্রে যখন ফেব্রিকেশন করবে তারপর হচ্ছে তোমাদের এই বর্ডার মোল্ডিংটা তোমাদের করতে হবে, ঠিক আছে। বর্ডার মোল্ডিংটা করার সময় বিষয় আছে যে ওই যে মাসেল ট্রিমিং ইমপ্রেশন নেওয়ার সময় যেভাবে বলেছিলাম মনে আছে, এই বর্ডার মোল্ডিংয়ের সময় এগুলিকে আরও ভালো মানে পারফর্ম করতে হবে, খুব ভালো পারফর্ম করতে হবে, খুব কেয়ারফুলি সুন্দরভাবে সময় নিয়ে করে দেখবা খুব সুন্দর হবে। স্টেপস বর্ডার মোল্ডিং করতে হবে, বর্ডার মোল্ডিং একসাথে করা যাবে না, ঠিক আছে, একসাথে করা যাবে না, স্টেপস। যেমন ধরো আপারের ক্ষেত্রে আমি ফার্স্টে আমি কী করি, ফার্স্টে হচ্ছে আমি ওই যে প্রপার আমাদের ভেস্টিবল কী বলে বাক্কাল ভেস্টিবল ডিজাইনে যে ফ্লেন্সটা আছে সেটার মোল্ডিংটা আগে করি। তারপরে ওইটার ক্ষেত্রে আবার আমি একদম পোস্টেরিয়র স্লোপ যেটা আছে সেটারটা আমি আগে করি। এইভাবে পিছন থেকে আস্তে আস্তে আমি সামনে আগাই। আবার সামনে যেটা আছে সেটা হচ্ছে আমি ফ্রেনেমেরটা আমি আগে করে রাখি, এইটা আমাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। হ্যাঁ, এটা করে রাখি, আমার ফ্রেনেমেরটা করে রাখি, তারপর পিছনেরটা করে রাখি, তারপর আস্তে আস্তে পিছন থেকে সংযুক্তি করতে করতে একসাথে করে নিয়ে আসি, ঠিক আছে। একটু সময় লাগবে কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। লো ফিজিং ইমপ্রেশন কম্পো দিয়ে করছো, এটাকে একটু ফ্লেমে হিট করো, হিট করে সুন্দর করে অ্যাডাপ্টেশন করো, পেশেন্টের মুখে নিয়ে যাও, পেশেন্টের সাথে একটু কথা বলো, পেশেন্টকে প্রপার সিটিং কন্ডিশনে রাখো, ইরেক্ট পোস্টারে রাখো, পেশেন্টের মাথা যদি আপারের ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, হ্যাঁ, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করো। মানে এগুলো একটা বিষয়, কাজের ক্ষেত্রে এনভায়রনমেন্ট তৈরি করো। তুমি কাজ করছো, তোমার কত তারা আছে, আশেপাশে কত কিছু দেখছো, ওগুলি না দেখলে তোমার তর্স হচ্ছে না, এই ফাঁকে কাজ করছো, তোমার কাজ কখনো ভালো হবে না। তো এত কিছু বলছি, অনেকেই বলতে পারো যে স্যার কমপ্লিট ডেঞ্চার আমি চেম্বারে কেন করবো? ওই যে ঘুরে ফিরে কথা একটাই আসে যে কোয়াকদের সাথে আমাদের পার্থক্য একটাই, যে আমরা কোয়াকদেরকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিই, কারণ আমরা নিজেরাই অনেক সময় কোয়াকের মতো কাজ করি, ওরা আমাদের সাথে তুলনায় আসতেই পারে না। তাহলে একটা কমপ্লিট ডেঞ্চার তুমি একটা চেম্বারে দিয়ে যদি 1 লাখ টাকা ইনকাম করতে চাও, তাহলে সে টাকাটা তোমার কম মনে হচ্ছে? তাহলে তো এখন কোভিড-19 পরে দেখো আমরা তো এখন চেম্বারে রুগী কেমন পাবো আমরা সেটা নিয়ে চিন্তা করছি। আমার ব্যক্তিগতভাবে আমার কিছু পেশেন্ট যারা অনেক টাকা কাজ করেছেন বা করার আগ্রহী, তারা ফোন দিয়ে বলে দাঁত ফেলে দিয়ে না আমি এই দাঁতে কাজ করবো না। তো তুমি কী করবা? তুমি পেশেন্টকে জোর করে কাজ করবা? সুতরাং কোনো কিছু যদি তুমি এখন অবহেলা করো, পরবর্তীতে তুমি পস্তে যাবে, এটা মনে রেখো। তো যেমন আমাকে যদি কেউ বলে, আমি কিন্তু ইন্সপায়ার্ড হয়, আমি যে প্রস্তুডেন্ট আমিও চাই যে ঠিক আছে আমার অলরেডি একটা দুটো পেশেন্টের সাথে কথা হচ্ছে, ওনারা এরকম ডেঞ্চার করবে, এটা করবো, আমি যত ভালো করে দেবো আমি মানিটাও বেশি রাখতে পারবো। তো মানি বেশি রাখার জন্য প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনি মানে কনসেন্ট্রেশনটা থাকতে হবে। এটা না থেকে যদি আপনি, তাহলে আলটিমেটলি আসলে কিছু হয় না। তো যাই হোক, এগুলি বলার প্রয়োজন আছে, কারণ আমি একটা ক্লিনিক্যাল সাবজেক্টে ক্লাস নিচ্ছি আপনাকে, এটা ইটস নট ফানি গেম, ঠিক আছে। যে পরবর্তীতে আপনি হ্যান্ডসন করে ফেলবেন 1 ঘন্টা 2 ঘন্টা, তাতেই আপনি রুট ক্যানেল শিখে যাবেন, কম্পোজিট শিখে যাবেন, আপনি অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি শিখে যাবেন, প্রস্থোডন্টিস্ট হয়ে যাবেন, আপনি ক্রাউন প্রিপারেশন করে ফেলবেন। আপনি সেই স্বপ্ন দেখছেন, তো সেই স্বপ্ন দেখার জন্য 5 বছর পর আর কী দরকার হলো? আমি আমার স্টুডেন্টদেরকে বলি কী প্রয়োজন। আমাদের প্রত্যেকের চেম্বারে, আজকে আমি 15 বছর চেম্বার করি, আমার চেম্বারে অ্যাসিস্ট্যান্ট যে কাজ পারে, তো সেই ক্ষেত্রে তো আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমি তো কখনো তাকে কাজ করার সুযোগ দিই না, নেভার এভার। তারপরে সে কাজ শিখে ফেলেছে, তাহলে কি ডিফারেন্সটা কী আছে? ডিফারেন্সটা আমরা নিজেরাই, যেখানে আমরা নিজেরা দুর্বল। তাই আমি যেগুলি পড়াচ্ছি এগুলি কারো বোরিং লাগলো, বোরিংয়ের কোনো বিষয় নেই, কনসেন্ট্রেট করেন। আমি বলছি দেখেন আমার কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে, আমি টানা এভাবে বলে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা টিচার কী পরিশ্রম করতেছেন, আমি তো দেখছি আপনাদের ক্লাসগুলিতে টিচাররা কী পরিমাণ তাদের এফোর্টটা দেওয়ার চেষ্টা করছেন, এবং আরও কত টিচার বসে আছেন, ওনারও চাইলে ওনাদেরকেও আপনি ইন্সপায়ার করতে পারেন, ওনারাও আসতে পারেন, কিন্তু বিষয়টা বলতে গেলেও তাদের একটা বিষয় আছে, তাই না? সুতরাং রেসপেক্ট এভরিওয়ান। সো এখন যেটা হচ্ছে যে কোথায় ছিলাম, এই যে আপনি ফাইনাল যেটা ওই যে বর্ডার মোল্ডিং যেটা করবেন, বর্ডার মোল্ডিংয়ে ভুল হয় দেখি কিন্তু আলটিমেটলি ডেন্চারের রিটেনশন স্টেবিলিটি সব নষ্ট হয়ে যায়। এই বর্ডার মোল্ডিংটা যত ভালো করতে পারবেন তত ভালো, এটার জন্য মনে থাকবে। তারপরে আপনি বর্ডার মোল্ডিং খুব প্রপারলি করলেন, আপনি সব নিয়ম ফলো করলেন, আপনি দেখলেন যে আপনার রিটেনশনটা ভালো আছে, রিটেনশন টেস্ট করবেন। রিটেনশন টেস্ট কীভাবে করতে হয় এগুলো উল্টা আমাকে আপনাদের বলা উচিত। আপনারা সবাই এগুলো পড়েছেন, রিটেনশন টেস্ট, স্টেবিলিটি টেস্ট, এগুলো কীভাবে করতে হয় সেগুলো আপনারা পড়বেন, এগুলো আমি আপনাকে বলবো না, উল্টা পাল্লা আমাকে বলে জানাবেন। তো এগুলি অবশ্যই করে নেবেন।
হ্যাঁ, এগুলি সব করে আপনি দেখলেন যে আলটিমেটলি আলহামদুলিল্লাহ আপনি একটা প্রপার একটা মানে ডিটেকশন স্টেবিলিটি পাচ্ছেন। এখন আপনি ইমপ্রেশন নেওয়ার জন্য আপনার একদম একটা ভালো অবস্থানে আসছে ফাইনাল ইমপ্রেশন নেওয়ার জন্য। তো ফাইনাল ইমপ্রেশন আপনি কী দিয়ে নিচ্ছেন? আপনি জিংঅক্সের রিজনাল পেস্ট ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে ফাইনাল ইমপ্রেশন নিচ্ছেন। জিংঅক্সের রিজনাল পেস্ট এটা কিন্তু নন স্টেক ইমপ্রেশন ম্যাটেরিয়াল। কিসের মধ্যে ছিল মনে আছে? এটা কিন্তু ওই যে থার্মোপ্লাস্টিক আর পেস্ট ছিল না, পেস্টের মধ্যে সেটা ছিল। তো এখন আপনি যেটা হচ্ছে যেটা দিয়ে যে আপনি ইমপ্রেশনটা নেবেন, যেটা নেওয়ার আগেও একটা বিষয় থাকে, অনেক সময় ভাইবাতে এটা জিজ্ঞেস করা জিংঅক্সের রিজনাল পেস্টে ইমপ্রেশন নিলে কোনো অ্যাডভান্টেজ আছে কিনা। অ্যাডভান্টেজ মানে হচ্ছে এটা রিএডিশন ইজ পসিবল, রিএডিশন ইজ পসিবল। আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা যদি ইউজেনাল কন্টেন্ট করে সুতরাং একটা বার্নিং সেন্সেশন আছে, ঠিক আছে, পেশেন্টের মুখে জ্বালা পোড়া তৈরি করতে পারে। সুতরাং এটাও কিন্তু মাথায় রাখবেন। ইউজেনাল আছে না জিংঅক্সের রিজনাল পেস্ট, কম্পোজিশন জানেন তো, কম্পোজিশন পড়ে নেবেন। আমি নাম জানবো, কম্পোজিশন জানবো না, টিউবে পাওয়া যায় সেটাও পরীক্ষাতে বলতে পারবো না, কোন টিউবে বেস কোন টিউবে ক্যাটালিস্ট সেটাও বলতে পারবো না। এগুলো আমার অ্যাসিস্ট্যান্ট বলবে, এগুলো আমার স্টাফ বলবে, এগুলো আমার বলে। আপনি কী করেন তাহলে? আপনি কী করেন তাহলে? আপনি একটা ইমপ্রেশন ম্যাটেরিয়ালের কম্পোজিশন বলতে পারছেন না। ফাইনাল ইয়ার আমরা যখন টিচাররা জিজ্ঞেস করে আপনি হাঁ করে তাকিয়ে থাকেন। শুধু আমাদের প্রস্তুডেন্টিস না, আমরা যে কোনো জায়গায় আমরা জিজ্ঞেস করলে হাঁ করে তাকিয়ে থাকেন, ভাবেন যে এগুলো আমাদের জানার কী দরকার আছে। তাহলে আর ডেন্টিস্টে পড়ে কী লাভ আছে? সব কিছুই জানতে হবে। আমি ইন্সপায়ার করতে চাই আমার স্টুডেন্টগুলিকে, যারা পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের একসময় ক্লাস নেবে। এই আপনাদের মধ্যে এমন এমন টিচার তৈরি হবে যে একসময় আমরাও অনেক সময় আমাদের ব্রেন ডাল হয়ে যাবে, আমরাও আপনাদের কাছে ক্লাস করব। সেইভাবে নিজেদেরকে তৈরি করেন। তো এখন যেটা হচ্ছে যে আপনি ইমপ্রেশন জিংঅক্সের রিজনাল পেস্ট দিয়ে ফাইনাল ইমপ্রেশন, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাবে, জিংঅক্সের রিজনাল পেস্ট দিয়ে ফাইনাল ইমপ্রেশন নেবেন, আর কি কোনো ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে ফাইনাল ইমপ্রেশন নেওয়া যায় না? অবশ্যই নেওয়া যায়। পলি ইথার ইমপ্রেশন ম্যাটেরিয়াল, পলি ইথার ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ঠিক আছে, কোনো কন্ট্রোভার্সি নেই, বলে দিলাম পলি ইথার ইমপ্রেশন ম্যাটেরিয়াল। এটা হচ্ছে ইলাস্টোমার ইমপ্রেশন ম্যাটেরিয়াল, একটা আছে পলি ইথার ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটা দিয়ে আপনি নেবেন। এটা হাইড্রোফিলিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ট্রু হাইড্রোফিলিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ঠিক আছে। তো ওইটা দিয়ে নেওয়ার সময় একটা সুবিধা আছে কি জানেন? এই যে আপনি বর্ডার মোল্ডিং করলেন না, এই বর্ডার মোল্ডিং করার সময় যদি আপনি পলিইথার দিয়ে ইমপ্রেশন নিয়ে থাকবেন, এটা যদি আগের থেকে আপনার সিলেকশনে থাকে, তাহলে শুধু আপনি পোস্ট প্যালেটাল সিল এরিয়াটা আপনি বর্ডার মোল্ডিং করবেন, বাকি যে আউটলাইনটা আছে সেটা আপনার বর্ডার মোল্ডিং করতে হবে না। বুঝতে পেরেছেন কি বলেছি? শুধু পোস্টেরিয়র প্যালেটাল সিল এরিয়া আউটলাইনটা বর্ডার মোল্ডিং করবেন, বাকি অংশটা বর্ডার মোল্ডিং করার দরকার হবে না যদি আপনি ইমপ্রেশনটা নেন, ফাইনাল ইমপ্রেশন নেন পলি ইথার ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে। আর যদি জিংঅক্সের রিজনাল পেস্ট ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এই পেরিফেরাল বর্ডারটা এনসার্কলিং পেরিফেরাল বর্ডার অ্যালং উইথ পোস্টেরিয়র প্যালেটাল সিল শুড বি বর্ডার মোল্ডেড বাই ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি ইমপ্রেশন ম্যাটেরিয়াল। ওকে, তো তারপরে যেটা হচ্ছে যে ওকে ফাইন, আমি জিংঅক্সাইড দিয়ে নিলে কীভাবে কী আমি বলে দিলাম। রিএডিশন ইজ পসিবল। রিএডিশন মানে বুঝতে পেরেছেন তো, ইমপ্রেশন নিচ্ছেন, ইমপ্রেশন নেওয়ার পর দেখা গেলো কোথাও ইমপ্রেশন শর্ট হয়ে গেছে, ভালো আসে নেই। ম্যানিপুলেশনটা জানেন তো, ম্যানিপুলেশনটা ভালো করে জেনে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আবার কোশ্চেন একটা ধরা, ম্যানিপুলেশন করবেন, অনেক সময় দেখা যায় সেটা হচ্ছে স্টিকি নেচার হয়ে যায়। এটা যখন তোমার সেটিং টাইমের কাছাকাছি চলে আসে, তখন এটা কিন্তু আলটিমেটলি যে প্লাস্টিক মেটালিক স্প্যাচুলা বা এইগুলো দিয়ে করতে হয়, প্লাস্টিক দিয়ে না, মেটালিক দিয়ে করতে হয়। মেটালিক দিয়ে তুমি যখন এটা মিক্স করতেছো স্প্যাচুলা দিয়ে, স্প্যাচুলার মধ্যে অ্যাডাপ্টেশন হয়ে যেতে পারে। অ্যাডাপ্টেশন হয়ে গেলে পরে সেট হয়ে গেলে এটাকে কিন্তু তুমি কীভাবে এটাকে ক্লিন করবে। ক্লিন করার জন্য একটা প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি চাইলে এটা কী করতে পারো, একটু ওয়ার্ম ওয়াটার যেটা আছে সেই ওয়ার্ম ওয়াটার একটু ইমার্স করলে কিন্তু আস্তে ক্লিন হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় তুমি ইমপ্রেশন নিচ্ছ তো সেটা দাড়ি আছে, বেড আছে, দাড়ির মধ্যে লেগে যাচ্ছে, তো দাড়ির মধ্যে লেগে যাচ্ছে, এখন কী করবা, দাড়িকে এবার নিয়ে কে পানির মধ্যে চুবিয়ে দেবা গরম পানির মধ্যে? না, সেটা করবো না। সুন্দর একটা লিলেন একটা ন্যাপকিন নাও, ন্যাপকিনটাকে সুন্দর গরম পানিতে ইমার্স করো, এটাকে সুন্দর করে স্কুইজ করে সুন্দর করে দাড়িগুলিকে মুছে দাও। এটা তোমার দায়িত্ব, যেন পেশেন্টের কোনোভাবেই যেন কোনো ডিসকমফর্ট ফিল না হয়, পেশেন্ট যেন কোনোভাবে কোনো কমপ্লেন না দিতে পারে। আর কেন কি এটা ডিসঅ্যাডভান্টেজ সেটা বলেছি, সেটা হচ্ছে যেটা বললাম এটা রিজনাল আছে। এখন যেটা হচ্ছে যে আর পলিমার দিয়ে যদি নাও তাহলে তো ওকে ফাইন, এক্সেলেন্ট। এখানে যে জিনিসটা হচ্ছে যে যেটা বললাম যে সেইভাবে তুমি সব কিছু মেনটেন করবা, তোমার মাসেল ট্রেনিং থেকে শুরু করে যা যা আছে সব কিছু, এগুলোতে কোনো ধরনের কোনো করা যাবে না। তারপরে একটা ফাইনাল ইমপ্রেশন যত সুন্দর আসবে, তাহলে তোমার মাস্টার কাজটাও যত সুন্দর হবে। আজকে আমি আপলোড না, গেটিং টায়ার্ড, আমি একদম টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, তোমাদের সাথে ক্লাস নেওয়ার ফাঁকে, যেহেতু এটা ক্লিনিক্যাল সাবজেক্ট, এক একজন শিক্ষক আসলে ক্লাস যখন নিচ্ছেন তাদের এক একজন এক এক ধরনের
পারসেপশন থাকে। যা তোমরা আমার এখানে পাচ্ছ এটা আমার ন্যাচারাল পারসেপশন। আমি এইভাবেই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি আমার ডিরেক্ট স্টুডেন্টসদেরকে, এবং আমি জানি এটা আমি নিজে একা একা শিখিনি, আমি আমার টিচারদেরকে দেখে ফলো করে আমি শিখেছি। শুধু টিচার না, আমার কলিগস আছে, আমার সিনিয়র কলিগস, আমার সহপাঠী, আমার জুনিয়র সবার থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমি এইভাবে ক্লাসের বিষয়টা ভাবি যে তোমরা ক্লাসটা ওইভাবে ইন্টারেক্টিভ অ্যান্ড পার্টিসিপেটরি, এই দুটো জিনিসকে সবসময় ফলো করো, ঠিক আছে? টিচাররা এটাই চায়, আমরা বেসিকটা বোঝাতে চাচ্ছি। আমরা এই তোমাদের সাথে এইভাবে ক্লাসে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি বেসিক, আমরা তোমাদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করছি। আমার যারা সিনিয়র স্যাররা এখানে আমাকে দেখছেন বা যারা অনেকে দেখছেন আমার কলিগস, আমি সবাইকে একটা কথা বলবো যে আমরা যারা এসেছি হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন এরকম লাইভে আসছি। আমরা চাচ্ছি যে আপনারা বই পড়ুন, মেন বই পড়ার চেষ্টা করুন, ঠিক আছে? ভবিষ্যতের জন্য আপনারা পোস্ট গ্রাজুয়েশন দেশের বাইরে যেখানেই যান সেখানের জন্য আপনারা একটা কম্পিটিটিভ যে ফিল্ড একটা পাবেন, সেখানে যেন আপনারা নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন। 12টা 8 বেজে গিয়েছে, আমি ক্লাস শুরু করেছি আপনার 10:30টায়, দ্যাট মিনস 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি। আমি আরেকটা ক্লাসে কম্পিটেন্সিয়ালের উপরে আমি ওইটাতেই আপনাদেরকে শেষ করে দিই। এরপরে আমি কম্পিটেন্সিয়াল কোনো ক্লাস আমি নিব না। যেটা বলেছি যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর সালাউদ্দিন আল আজাদ, প্রিন্সিপাল, মেন্টি ডেন্টাল কলেজ, আমার খুব পছন্দের একজন মানুষ। স্যারও ক্লাস নিয়েছেন, স্যার সুন্দরভাবে অ্যালাইনমেন্টগুলি পড়িয়েছেন, তারপরে আপনাদেরকে ভার্টিক্যাল হাইট যেগুলি পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ আমি নিজেও ক্লাসগুলো দেখেছি, শুনেছি, খুব ভালো লেগেছে। ওগুলো খুব ভালো করে পড়বেন, ভালো করে জানবেন। অনেক বেসিক অনেক কিছু নিয়ে আপনাদের সাথে খুঁটিনাটি নিয়ে আলাপ করেছি, অনেক কথা বলেছি, সেই কথাগুলিকে বইয়ের মধ্যে নিয়ে পড়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি। আমার ক্লাস কেমন হচ্ছে সেটা আমাকে রেকমেন্ড করে জানাবেন। যদি কোনো আপনাদের এটাতে যদি কোনো কিছু অ্যাড করতে হয় সেটাও আমি করার চেষ্টা করব। কিন্তু আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।